ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ডিসকাস করব এবং পুরো চ্যাপ্টার ডিসকাস করব। যেরকম আগের ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, অথবা তোমরা বলতে পারো প্রপার্টিজ অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, অর্থাৎ পদার্থের চৌম্বক ধর্ম, এবং সেটা যেরকম ওয়ান শট ভিডিওর মাধ্যমে আমি শেষ করে দিয়েছি, তেমনি আজকেও এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা আমরা একটা ভিডিওর মাধ্যমেই শেষ করব। তো অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই তোমরা প্লেলিস্টে চলে যাও, যেখানে ক্লাস 12 রিভিশন বলে একটা আলাদা প্লেলিস্ট করা রয়েছে, এবং ক্লাস 11-এরও যে টপিকসগুলো আমি পড়িয়েছি তার জন্য একটা আলাদা প্লেলিস্ট করা রয়েছে। তো আজকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পড়ব। বেসিক্যালি আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড এক্সামের জন্য এই রিভিশন সিরিজটা চালাচ্ছি। ওকে, তো দেখো আজকে আমরা বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে আমরা বেসিক্যালি কী কী টপিক্স পড়বো সেগুলো তোমাদেরকে প্রথমে আমি বলে দিই। দেখো, প্রথমে আমাদের চৌম্বক ফ্লাক্স থেকে স্টার্ট হবে, তারপর আমি ফ্যারাডেজ ল বলবো, ওকে, তারপর লেঞ্জেস ল বলবো, এগুলো সব এক্সপ্লেন করবো। আমি একটু ডেফিনেশনগুলো লিখে রেখেছি যাতে টাইম কম লাগে। আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা আধানের গতিশীল, এবং সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে, প্রত্যেকটা টপিক শেষ হওয়ার পরে আমি কিন্তু তোমাদের প্রবলেম ডিসকাস করব, যে প্রবলেমসগুলো বিশেষ করে এক্সামে আসার সম্ভাবনা রয়েছে। ওকে, যেরকম টাইপের কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসছে সেরকম টাইপের কোয়েশ্চেন আমি নিয়েছি। দেখো, তেমনি লেঞ্জের সূত্র, শক্তি সংরক্ষণ নীতি পড়ব, গতীয় তড়িৎচালক বল, তার জন্য এক্সাম্পল গতীয় তড়িৎচালক বল থেকে কীরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে, পরিবাহীর ঘূর্ণনের জন্য আবিষ্ট তড়িৎচালক বল, বৃত্তাকার চাকতি। দেখো, এটা কিন্তু আমাদের সংসদ নমুনা প্রশ্ন। ওকে, তারপর দেখো সাবেশাঙ্ক সম্পর্কে পড়বো, সাবেশ সম্পর্কে পড়বো, বিভিন্ন ধরনের সার্কিটের ক্ষেত্রে সাবেশাঙ্ক কীভাবে নির্ণয় করা যেতে পারে, ঠিক আছে, তার জন্যে নিউমেরিক্যালস কীরকম হতে পারে, সঞ্চিত শক্তি আবেশকে, তার জন্য করেসপন্ডিং নিউমেরিক্যালস, ঠিক আছে, সলিনয়েডের সাবেশাঙ্ক, পারস্পরিক আবেশ, তারপরে আদর্শ সংযোগের জন্য দুটি সলিনয়েডের যে সাবেশাঙ্ক সেটা আমরা নির্ণয় করব। ওকে, তারপরে আমরা আবেশকের সমবায়, যেটা শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় সম্পর্কে বলবো, ঘূর্ণি প্রবাহ সম্পর্কে তোমাদের আমি বলবো, এটাও খুব ইম্পর্ট্যান্ট। আবেশহীন কুণ্ডলী সম্পর্কে পড়বো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিলেবাসে এগুলো লেখা রয়েছে। তো একদম ওয়েস্ট বেঙ্গলের সিলেবাসে যে বিষয়গুলো আমাদের লেখা রয়েছে সেই বিষয়গুলো আমি পরপর তোমাদের ডিসকাস করব। ওকে, তো চলো একদম প্রথম পেজ থেকে ডিসকাস করি। ম্যাগনেটিক ফ্লাক্স থেকে আমরা শুরু করব। ওকে, তো দেখো বেসিক্যালি এখানে একটা বিষয় তোমাদেরকে বুঝতে হবে যে যদি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পড়তে শুরু করি, ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক ফ্লাক্স এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেরকম আমরা যখন গাউসের উপপাদ্য স্টার্ট করেছিলাম তোমরা জানো, সেখানে আমরা ইলেকট্রিক ফ্লাক্স সম্পর্কে পড়েছিলাম এবং এরিয়া ভেক্টর সম্পর্কে পড়েছিলাম। তো এখানেও এরিয়া ভেক্টরের কনসেপ্ট লাগবে, যেহেতু এরিয়া ভেক্টর আমরা প্রথমেই পড়ে নিয়েছি, এখানে আর এরিয়া ভেক্টর আমি ডিসকাস করছি না, এখানে ম্যাগনেটিক ফ্লাক্স থেকে ডিসকাস করব। এবং ম্যাগনেটিক ফ্লাক্সের যে কনসেপ্ট সেটা ইলেকট্রিক ফ্লাক্সের কনসেপ্ট যদি তোমাদের জানা থাকে, সেম টাইপের কনসেপ্ট এখানেও ইউজ হবে। ওখানে যেরকম ইলেকট্রিক ফিল্ড ছিল তার পরিবর্তে এখানে হয়ে যাবে ম্যাগনেটিক ফিল্ড। তো দেখো, ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক ফ্লাক্সের বেসিক ডেফিনেশন কি? বেসিক ডেফিনেশন বলছে যে কোনো তলের সঙ্গে লম্বভাবে যতগুলো চৌম্বক বলরেখা গমন করে সেই সংখ্যাকেই ওই তলের সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স বলা হয়। এখানে ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশন যদি তোমরা মনে করো ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স, এভাবেই বলা হয়েছিল যে কোনো তলের সঙ্গে লম্বভাবে যতগুলো তড়িৎ বলরেখা গমন করে সেই সংখ্যাকেই ওই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স বলা হয়। তো এখানে তার পরিবর্তে আমরা চৌম্বক ফ্লাক্স বলছি। এখন দেখো, চৌম্বক ফ্লাক্স বলার আগে তোমাদেরকে যে চৌম্বক আবেশ বা চৌম্বক ক্ষেত্র যদি আমি বলি, তাহলে সেই চৌম্বক আবেশ যেটা বি ভেক্টর দিয়ে আমরা প্রকাশ করেছিলাম, সেই চৌম্বক আবেশের ডেফিনেশন কি ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স? না, প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যতগুলো বলরেখা গমন করে, প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যতগুলো বলরেখা গমন করে সেটা হচ্ছে আবেশ, চৌম্বক আবেশ। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফলে কত হবে? সেই এরিয়াটা দিয়ে গুণ করতে হবে। যেরকম মনে করো আমরা সাপোজ যদি একটা সিম্পল এক্সাম্পলে আসি, সবচাইতে আমি সিম্পল একটা সারফেসের কথা বলছি। সাপোজ মনে করো এটা আমার কাছে একটা সবচাইতে সিম্পল সারফেস রয়েছে, সবচাইতে একটা সিম্পল সারফেস রয়েছে মনে করো। তোমরা জানো যে সারফেসের যে ডাইরেকশন হয়, এরিয়া ভেক্টরের যে ডাইরেকশন হয়, সেই সারফেস থেকে পারপেন্ডিকুলার আছে। তাহলে সারফেসের যে ডাইরেকশন সেটা আমি এইদিকে ধরে নিলাম এবং সারফেসকে আমরা এখানে এস দিয়ে প্রকাশ করব, তাহলে এস ভেক্টরের ডাইরেকশন এইদিকে। এইবারে মনে করো ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইরেকশন সেটাও এইদিকেই রয়েছে, বি ভেক্টরের যে ডাইরেকশন সেটা এইদিকেই রয়েছে। প্রথমে আমি সিম্পল ডিসকাশনের জন্য বি ভেক্টরের অভিমুখ আর এস ভেক্টরের অভিমুখ একই দিকে ধরে নিলাম। তাহলে বলো বি আসলে কি? বি আসলে হচ্ছে যে প্রতি একক ক্ষেত্রফলের লম্বভাবে যতগুলো বলরেখা অতিক্রম করছে, প্রতি একক ক্ষেত্রফলে, আমি জাস্ট এই ওয়ার্ডটা লিখছি, প্রতি একক ক্ষেত্রফলে, এইটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, প্রতি একক ক্ষেত্রফলে যতগুলো বলরেখা গমন করবে। কিন্তু ফ্লাক্সের ডেফিনেশন কি?
প্রতি একক ক্ষেত্রফলে নেই, কিন্তু কোনো তলের সঙ্গে লম্বভাবে যতগুলি চৌম্বক বলরেখা গমন করে, তার মানে বি হচ্ছে যে প্রতি একক ক্ষেত্রফলে। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে যদি বি হয়, তাহলে এস ক্ষেত্রফলে কত হবে? সিম্পল বি ইন্টু এস। ভেবে দেখো, একক ক্ষেত্রফলে যদি বি হয়, তাহলে এস ক্ষেত্রফলে কত হবে? এস ক্ষেত্রফলে হবে বি ইন্টু এস। তাহলে চৌম্বক ফ্লাক্স যদি আমরা ফাই বি দিয়ে ডিফাইন করি, ফাই বি চৌম্বক ফ্লাক্স, বা ফাই এম দিয়ে অনেক সময় ডিফাইন করা হয়, সেটা হচ্ছে সিম্পল বি ইন্টু এস। সবচাইতে সিম্পল ডেফিনেশন যদি বলো বা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যদি বলো ফাই, তাহলে বি ইন্টু এস, যেমন ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ছিল ই ইন্টু এস, সেম কনসেপ্ট। তাহলে এইখানে দেখো একটা বিশেষ স্পেশাল কেস আমি নিয়েছি, যখন বি আর এস একই দিকে রয়েছে, কিন্তু মনে করো যদি এমন হয় যে বি আর এসের যে ডাইরেকশন সেটা সেম নয়, অর্থাৎ এই সারফেসটাকে যদি আমরা এইভাবে দেখি, সারফেসের ডাইরেকশনটা যদি এইভাবে দেখি, যে সারফেসের ডাইরেকশন তো এইভাবে রয়েছে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো এইভাবে রয়েছে, অর্থাৎ বি এবং এস এর মধ্যবর্তী একটা কোণ রয়েছে থিটা। তাহলে তখন কি হবে? লম্বভাবে যতগুলি বলরেখা গমন করছে, তাহলে এটা তো লম্বভাবে নয়, এই যে ডাইরেকশনটা দিয়েছি চৌম্বক বলরেখা, এটা তো লম্বভাবে নয়, তাহলে লম্ব হয় মানে এই দিকে হবে। তাহলে বি এর যে এই দিকের উপাংশ হবে সেটা হচ্ছে যে বি কস থিটা। তার মানে তখন একক ক্ষেত্রফলে কতগুলো বলরেখা গমন করছে লম্বভাবে? বি কস থিটা। তাহলে এস ক্ষেত্রফলে কতগুলো হবে? এস ক্ষেত্রফলে হয়ে যাবে সেক্ষেত্রে বি কস থিটা ইন্টু এস, বি কস থিটা ইন্টু এস। তার মানে দেখো এইখানে যে ফাই বি এর ডেফিনেশন হয়ে গেল, সেটা হচ্ছে বি এস কস থিটা, বি এস কস থিটা। আর বি এস কস থিটা মানে আমরা কি জানি? বি এস কস থিটা মানে আমরা জানি সেটা হচ্ছে যে বি ভেক্টর ডট এস ভেক্টর। ওকে, বি এস কস থিটা মানে হচ্ছে যে বি ভেক্টর ডট এস ভেক্টর। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের মোর জেনারেল ডেফিনেশন এটার থেকে, ইন টার্মস অফ ম্যাথামেটিক্যাল ডেফিনেশন যদি আমরা বলি, তো এটা মোর জেনারেল এর থেকে। কেন? এইখানে দেখো বিএস যেটা রয়েছে, এখানে আসলে থিটা ইকুয়াল টু 0 করে দিলে এই এক্সপ্রেশনটা চলে আসবে। ওকে, কিন্তু মনে করো যদি আমি সারফেসের নেচারটা আরও একটু চেঞ্জ করে দিই, মানে আরও যদি মোর জেনারেলের দিকে যাওয়ার আমরা চেষ্টা করি, দেখো তাহলে সেক্ষেত্রে কি হবে? মনে করো একটা এরকম ধরনের সারফেস রয়েছে, একটা মনে করো এরকম ধরনের জাস্ট সারফেস রয়েছে, এরকম ধরনের সারফেস রয়েছে। ওকে, তাহলে দেখো এখানে কি হচ্ছে? সারফেসের বিভিন্ন জায়গায় যে নর্মাল সেটা বিভিন্ন দিকে। তাহলে এইখানে যদি আমরা সারফেসের নর্মাল বলি সেটা এই বরাবর, সেটা যদি আমরা এন ক্যাপ দিয়ে প্রকাশ করি, সেটা মানে এস ভেক্টরের ডাইরেকশন। এখন যদি মনে করো ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো এইভাবে থাকে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের যে ডাইরেকশন বা ম্যাগনেটিক ফিল্ড তার যে ডাইরেকশন সেটা মনে করো এই বরাবর থাকে, তাহলে বি এবং এর মধ্যে এটা যদি ডিএস ভেক্টর বলি, দেখো এর একটা ক্ষুদ্র অংশ ধরতে হবে, কারণ বিভিন্ন জায়গায় এসের ডাইরেকশন বিভিন্ন। তাহলে এইখানে যদি আমরা একটা ক্ষুদ্র অংশ ডিএস বলি, তাহলে বি এবং ডিএস এর যে ডট প্রোডাক্ট হবে সেটা হবে এইখানে ক্ষুদ্র তড়িৎ ফ্লাক্স। সেটা যদি আমরা ডি ফাই দিয়ে প্রকাশ করি, তাহলে দেখো ডি ফাই বি সেটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে বি ডট ডিএস, সেটা হয়ে যাবে বি ডট ডিএস। ওকে, তাহলে এটা যদি ধরো বি ডট ডিএস হয়ে যায়, তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফলটার জন্য কত হবে? সম্পূর্ণ ক্ষেত্রফলটার জন্য ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে সেক্ষেত্রে ফাই বি দেখো হয়ে যাবে, ফাই বি হয়ে যাবে ইন্টিগ্রেশন বি ডট ডিএস, এটাকে আমরা সারফেস ইন্টিগ্রেশন বলি। যেরকম ধরো এটা ইলেকট্রিক ফিল্ডে কী ছিল? ইলেকট্রিক ফিল্ডে ছিল ই ডট ডিএস। ওকে, কিন্তু এখানে হয়ে গেল বি ডট ডিএস। এবার দেখো এটা যদি ক্লোজ সারফেস হয়, পুরো যদি ক্লোজ সারফেস হয়, তাহলে এটা আমরা কি বলি? ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএস। তাহলে দেখো এটা হচ্ছে মোর জেনারেল এক্সপ্রেশন ইন টার্মস অফ ইন্টিগ্রেশন। তাহলে তোমরা বুঝতে পারছো, প্রথমে এটা হচ্ছে মোর হচ্ছে যে স্পেশাল কেস, এরপরে এলো এটা, এরপরে এলো এটা মোর জেনারেল ডেফিনেশন ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক ফ্লাক্স। এবার দেখো আমি একটু এখানে ইলেকট্রিক ফ্লাক্সের সঙ্গে বা গাউসের উপপাদ্যের সঙ্গে একটু কম্পেয়ার করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বিষয়টা। দেখো গাউসের উপপাদ্যে কি বলা হয়েছিল, যে ইলেকট্রিক ফ্লাক্স যেটা রয়েছে, মানে যদি আমরা ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস বলি, তাহলে সে ইলেকট্রিক ফ্লাক্স কী ছিল বলো? ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস যেটা ছিল সেটা ছিল কিউ বাই এপসাইলন 0, এবং এই কিউটা হচ্ছে কি সারফেসের ভেতরে যতটা আধান থাকবে, কিউ ইন আমরা বলতে পারি, টোটাল চার্জ সামেশন অফ কিউ এন বলতে পারি মোর জেনারেল, ডিভাইডেড বাই এপসাইলন 0। দেখো এইটা ছিল গাউসের উপপাদ্যের মেন এক্সপ্রেশন, এবং এটা কিন্তু সারফেস ইন্টিগ্রেশন অবভিয়াসলি ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন। তাহলে এই যদি সিমিলার আমরা এক্সপ্রেশন বলি, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে সিমিলার এক্সপ্রেশন পাওয়া যাওয়া উচিত ছিল, ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএস ইজিক্যাল টু কিছু একটা তো পাওয়া উচিত ছিল, কিন্তু পাওয়া যাবে কি? না, পাওয়া যাবে না, 0। দেখো এইটা যেমন হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রে গাউসের উপপাদ্য, তেমনি এই এক্সপ্রেশনটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রে গাউসের উপপাদ্য। কেন এখানে রাইট হ্যান্ড সাইডটা 0 হচ্ছে একটু ভেবে দেখো। এইখানে কি বলতো, এইখানেও 0 হবে রাইট হ্যান্ড সাইডটা, এইখানেও রাইট হ্যান্ড সাইডটা 0 হবে যদি একটা ইলেকট্রিক ডাইপোল থাকে। আমি যখন গাউসের উপপাদ্য ডিসকাস করেছি, তোমরা যদি ভিডিওগুলো দেখো প্লেলিস্টে গিয়ে, তোমরা দেখতে পাবে যে গাউসের উপপাদ্য আমি একটা স্পেশাল এক্সাম্পল দিয়েছিলাম, যে যদি একটা ইলেকট্রিক ডাইপোল অর্থাৎ মাইনাস কিউ এবং প্লাস কিউ আধান যদি একটা কোনো
যদি একটা কোনো সারফেসের মধ্যে থাকে মনে করো, তাহলে সেই সারফেসটার জন্য আমরা বলতে পারি যে টোটাল চার্জ জিরো। যদি প্লাস কিউ এবং মাইনাস কিউ এই সারফেসটার মধ্যে থাকে তাহলে কি হবে, যে সামেশন কিউ ইনসাইডের কথা বলা হচ্ছে, দেখো যে সামেশন কিউ ইনসাইডের কথা বলা হচ্ছে সেটা ইকুয়াল টু জিরো হয়ে যাবে। তাহলে সামেশন কিউ ইনসাইড যদি জিরো হয়ে যায় তাহলে এই ক্ষেত্রেও কিন্তু রাইট সাইডটা জিরো হয়ে যাবে। অর্থাৎ যদি এই সারফেসটার মধ্যে একটা ইলেকট্রিক ডাইপোল থাকে তাহলে দেখো জিরো হয়ে যাচ্ছে। ইলেকট্রিক ডাইপোল যদি থাকে তাহলে কিন্তু জিরো হয়ে যাচ্ছে। তার মানে ম্যাগনেটিক ফিল্ডে কি হয়, ম্যাগনেটিক ফিল্ডে কি হয় সবসময়, ম্যাগনেট মানে সবসময় তো একটা ডাইপোলের আকারেই থাকবে। তোমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছো যে একটা দণ্ড চুম্বকের এক্সাম্পল যদি আমি নিই, যে একটা দণ্ড চুম্বকের সবসময় একটা এন মেরু এবং একটা এস মেরু একসঙ্গে থাকবে। আইসোলেটেড এন মেরু বা আইসোলেটেড এস মেরু আমরা তৈরিই করতে পারি না। তাহলে কি হবে বলো তো, এই আইসোলেটেড এন মেরু আর আইসোলেটেড এস মেরু যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে দুটো যদি একসঙ্গে থাকে তাহলে সবসময় এইখানে যে এখানে ডাইপোল মোমেন্টের আকারেই থাকবে। মানে ইলেকট্রিক ফিল্ডের যেমন এটা একটা স্পেশাল কেস, যে একটা ইলেকট্রিক ডাইপোল যদি একটা সারফেসের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে সামেশন কিউ জিরো হচ্ছে। অর্থাৎ একটা সারফেসের মধ্যে যদি একটা ইলেকট্রিক ডাইপোল থাকে সেক্ষেত্রে গাউসের উপপাদ্যের রাইট হ্যান্ড সাইডটা জিরো হয়। কিন্তু ম্যাগনেটিজমের ক্ষেত্রে সমস্যা হচ্ছে সব সময় ডাইপোল আকারে থাকে, আইসোলেটেড যে মেরু শক্তি সেটা সম্ভবই নয়। অর্থাৎ যেরকম আমি বলেছিলাম যে মাইনাস এম এবং প্লাস এম যদি বলি মেরু শক্তি, এরা সবসময় একসঙ্গে থাকে, ওই জন্য রাইট হ্যান্ড সাইডটা সবসময় জিরো হয়। ওই জন্য বলা হয় যে এই যে গাউসের উপপাদ্যের একটা ফিজিক্যাল সিগনিফিকেন্ট হচ্ছে যে রাইট হ্যান্ড সাইডটা জিরো, এটার একটা ফিজিক্যাল সিগনিফিকেন্ট হচ্ছে, এটা ইমপ্লাই করছে যে আইসোলেটেড চুম্বক মেরু শক্তির কোনো অস্তিত্বই নেই, আইসোলেটেড চুম্বক মেরু শক্তি থাকতেই পারে না। ওকে, তো এইটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের একটা বেসিক ডেফিনেশন, তার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন এবং একটা সিম্পল অ্যাপ্লিকেশন এই ম্যাগনেটিক ফ্লাক্সের, যেটা চৌম্বক ক্ষেত্রে গাউসের উপপাদ্যকে প্রকাশ করে। এইবারে আমরা আমাদের মেন টপিকসে আসবো, যেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকীয় আবেশে কি বলা হচ্ছে না, তড়িৎ চুম্বকীয় আবেশে বলা হচ্ছে যে যদি মনে করো এমন হয় যে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, যদি মনে করো এমন হয় যে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, তাহলে কি হবে, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটলে যে কোনো যদি একটা তার আশেপাশে কোনো পরিবাহী কুণ্ডলী থাকে, অর্থাৎ যদি একটা ক্লোজ সার্কিট থাকে এবং সেই ক্লোজ সার্কিটের সঙ্গে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সের যদি পরিবর্তন ঘটে, তাহলে কি হবে, সেখানে একটা তড়িৎ চালক বল আবিষ্ট হবে, সেখানে একটা আবিষ্ট প্রবাহ মাত্রার সৃষ্টি হবে। অর্থাৎ দেখো উইথাউট এনি ইলেকট্রিক্যাল সোর্স আমরা সেখানে কিন্তু একটা কারেন্ট পেয়ে যাব। দেখো আমি একটা এক্সাম্পলের সাহায্যে তোমাদেরকে একটা বোঝানোর চেষ্টা করছি। জাস্ট যে মনে করো সাপোজ আমাদের কাছে একটা ম্যাগনেট রয়েছে, ওকে, আমাদের কাছে একটা ম্যাগনেট রয়েছে, মনে করো যে ম্যাগনেটটার কথা হচ্ছে যে এনএস একটা দণ্ডচুম্বক রয়েছে মনে করো। তাহলে এই পাশটাকে যদি আমি এস মেরু বলি, এই পাশটাকে যদি আমি এন মেরু বলি, তাহলে এ কি করবে, এই আশেপাশে একটা যে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করবে, সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মনে করো কোনো একটা কারেন্ট ক্যারিং লুপ আছে এরকম। তাহলে এই লুপের মধ্য দিয়ে কি হবে, এই লুপের মধ্য দিয়ে কি, এই লুপে কিন্তু কারেন্ট নেই কিন্তু এই কারেন্ট ক্যারি করতে পারে। অর্থাৎ এটা একটা ক্লোজ লুপ, কিন্তু এখানে কোনো ইলেকট্রিক্যাল সোর্স নেই, অর্থাৎ এর মধ্যে কোনো কারেন্ট নেই, কিন্তু একটা পরিবাহী বহন করতে পারে, অর্থাৎ পরিবাহী পদার্থ দিয়ে তৈরি একটা কুণ্ডলী। তার তোমরা একটা ভাবতে পারো, কপারের একটা ওয়্যার ভাবতে পারো। তাহলে মনে করো এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই কপার ওয়্যারটা রয়েছে, তাহলে কি হবে, এখন যদি আমরা এই ম্যাগনেটটাকে মুভ করাই, দেখো আমরা এইখানের ম্যাগনেটিক ফিল্ডটাকে, ম্যাগনেটিক ফ্লাক্সটাকে কত রকমভাবে চেঞ্জ করাতে পারি। তোমরা একটু আগেই আমি ডিসকাস করলাম যে ম্যাগনেটিক ফিল্ড 5 এর যদি আমরা এক্সপ্রেশন বলি তাহলে BS cos θ। অর্থাৎ দেখো এখানে আমরা যদি বি কে চেঞ্জ করি তাতেও ফাই চেঞ্জ হবে, যদি এস কে চেঞ্জ করি তাতেও ফাই চেঞ্জ হবে, যদি থিটাকে চেঞ্জ করি তাতেও ফাই চেঞ্জ হবে। অর্থাৎ ফাইকে আমরা বিভিন্ন উপায়ে চেঞ্জ করতে পারি এবং ফাইয়ের যদি চেঞ্জ হয় তাহলেই দেখা যায় এখানে একটা আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হচ্ছে। ওকে, তাহলে দেখো ফাইকে চেঞ্জ করতে গেলে আমি যদি বিকে কীভাবে চেঞ্জ করতে পারবো, এই যদি ম্যাগনেটটাকে যদি আমরা মুভ করাই এদিক ওদিক করে, তাহলে কী হবে, দেখো এখানে নাম্বার অফ ফিল্ড লাইন যেটা এর মধ্যে দিয়ে পাস করছে সেটা চেঞ্জ হবে। অর্থাৎ দেখো যদি মনে করি এটা আরও কাছে চলে যায় বা আমরা বলতে পারি আপেক্ষিকভাবে এইটা এদিকে চলে আসে, মানে দুজনের যদি মধ্যে যদি একটা আপেক্ষিক গতি থাকে, অর্থাৎ এটা যদি এইদিকে চলে আসে, মানে এইখানে যে অবস্থায় ছিল এটা যদি এইখানে চলে আসে, দেখো এইখানে এর মধ্যে মাত্র দুটো বলরেখা যাচ্ছিল, এইখানে এর মধ্যে চারটে বলরেখায় চলে এসছে, মানে এখানে কি হয়েছে, ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে দিয়ে, এই এরিয়াটার মধ্যে দিয়ে। অথবা মনে করো যদি এটাকে আমরা এইভাবে রোটেট করাতাম, তাহলে সেক্ষেত্রে থিটাটা চেঞ্জ হতো, সেক্ষেত্রেও ধরো চেঞ্জ হবে, সেক্ষেত্রেও ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হবে। বা মনে করি এমন একটা সিস্টেমে যেটা শ্রিঙ্ক হচ্ছে ধীরে ধীরে, বা মনে করো এটা বাড়ছে কমছে যদি হয়, অর্থাৎ যদি এরিয়াটা মনে করো চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রেও কী হবে, আমাদের ফাই চেঞ্জ হবে। তো আমি একটা সবচাইতে সিম্পলেস্ট প্রসেস প্রথমে বলছি ফাই চেঞ্জ করার, যেখানে হচ্ছে বিটাকে আমরা কেবলমাত্র চেঞ্জ করবো, এসটাকে আমরা এস বা থিটাকে এখন চেঞ্জ করতে চাইছি না।
তাহলে দেখো যদি আমরা এই দণ্ড চুম্বকটাকে এইভাবে সরাই তাহলে বি চেঞ্জ হবে, এর মধ্যে বি চেঞ্জ হলে ফ্লাক্সের পরিবর্তন হবে, ফ্লাক্সের পরিবর্তন হলেই এখানে তড়িৎচালক বল আবিষ্ট হবে। এই যে ঘটনাটার কথা বলছি, এই ঘটনাটা প্রথম মাইকেল ফ্যারাডে পর্যবেক্ষণ করেছিলেন এবং তিনি এই সংক্রান্ত দুটো সূত্র দিয়েছিলেন, যেগুলোকে আমরা তড়িৎচুম্বকীয় আবেশের ফ্যারাডের সূত্র বলি। যে দুটো সূত্র অত্যন্ত ইম্পর্টেন্ট, আমরা এখনই সেই সূত্রগুলো সম্পর্কে ডিসকাস করব। তো এখানে দেখো প্রথম সূত্র কি বলছে, এখনই যেটুকু আমি আলোচনা করলাম ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের যে প্রাথমিক ঘটনা, সেটাই হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। প্রথম সূত্র কি বলছে, দেখো কোনো কুণ্ডলীর সঙ্গে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটলে উক্ত কুণ্ডলীতে তড়িৎচালক বল তথা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয় এবং এই আবিষ্ট তড়িৎচালক বল আবিষ্ট প্রবাহ মাত্রা ততক্ষণ স্থায়ী হয় যতক্ষণ চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়। অর্থাৎ ওই যে ম্যাগনেটটা বললাম যে আমরা মুভ করি, যদি আমরা ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ করি তাহলে ওটা যতক্ষণ চেঞ্জ করব ওর মধ্যে যে আবিষ্ট তড়িৎচালক বলটা সৃষ্টি হবে বা আবিষ্ট প্রবাহ মাত্রা সৃষ্টি হবে সেটা ততক্ষণ পর্যন্তই সেটা কিন্তু স্থায়ী থাকবে। এখান থেকে আরো একটা কোয়েশ্চেন আসতে পারে যে আবিষ্ট তড়িৎচালক বল বলতে কি বোঝো বা আবিষ্ট প্রবাহ মাত্রা বলতে কি বোঝো। সেম আনসার হবে যে কোনো কুণ্ডলীর সঙ্গে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটলে উক্ত কুণ্ডলীতে যে তড়িৎচালক বল আবিষ্ট হয় তাকে আমরা আবিষ্ট তড়িৎচালক বল বলি এবং তার ফলে যে প্রবাহ মাত্রা সৃষ্টি হয় তাকে আমরা আবিষ্ট প্রবাহ মাত্রা বলে থাকি। তাই দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ আমরা বলতে পারি যে ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্ট, যেটা আবার হয়ে গেল প্রথম সূত্র। আচ্ছা, এই প্রথম সূত্রটা আমাদেরকে কি আমাদেরকে এক্সপ্লেন করছে যে এই আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হয়, কি বলছে আবিষ্ট প্রবাহ মাত্রা সৃষ্টি হয়, কিন্তু কতটা সৃষ্টি হয় তার ম্যাথমেটিক্যাল মেজারমেন্ট আমাদেরকে দেবে দ্বিতীয় সূত্র কি বলছে দেখো, পরিবাহী কুণ্ডলের সঙ্গে সংশ্লিষ্ট আবিষ্ট তড়িৎচালক বলের মান চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সঙ্গে সমান, অর্থাৎ চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সঙ্গে সমান, অর্থাৎ পরিবর্তনের হার যদি আমরা বলি তাহলে সেটা d∅/dt বা আমরা বলতে পারি d∅b/dt। পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে d∅ হচ্ছে পরিবর্তন, dt হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে এইটাই হয়ে যাবে আবিষ্ট তড়িৎচালক বল, যে সেটা যদি আমরা ই দিয়ে প্রকাশ করি তাহলে দেখো এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হয়ে যাবে E = d∅b/dt। ওকে, এখন দেখো এই যে কথাটা আমরা বলছি এটা অনেক সময় সমান না বলে সমানুপাতিক বলা হয়। তোমরা এটা সমানুপাতিক বলতে পারো ইন জেনারেল, তাহলে সেক্ষেত্রে তোমরা এটাকে প্রপোর্শনালও লিখতে পারো। ওকে, কিন্তু প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে এখানে 1 ধরা হয়, তাই জন্য আমি সমান বলে দিলাম, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু d∅b/dt। বাট এক্সপ্রেশনটা এইভাবে করলে মোর বেটার। ওকে, তো E = d∅dt। তাহলে এখানে দেখো একটা আবিষ্ট তড়িৎচালক বল যে সৃষ্টি হবে সেটা তো বলছে, কিন্তু নেক্সট কোশ্চেন চলে আসবে যে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কোন দিকে হবে বা আবিষ্ট তড়িৎচালক বলের ফলে যে প্রবাহ মাত্রা সৃষ্টি হবে তার অভিমুখ কোন দিকে হবে, সেইটা কিন্তু এক্সপ্লেন করবে থার্ড ল আমরা বলতে পারি, বা যেটা হচ্ছে যে লেঞ্জের সূত্র নামে পরিচিত। দেখো লেঞ্জের সূত্র কি বলছে, যে এই সূত্র অনুযায়ী কুণ্ডলীতে সৃষ্ট আবিষ্ট তড়িৎচালক বল এমন হবে যে কারণে তড়িৎচালক বল সৃষ্টি হয়েছে সেই কারণকেই বাধা দেবে। অর্থাৎ কি কারণে তড়িৎচালক বলটা সৃষ্টি হচ্ছে সেই কারণটাকেই বাধা দেবে, হ্যাঁ না? তাহলে দ্য এফেক্ট উইল রেজিস্ট দ্য কজ, অর্থাৎ যে ফলাফলটা সেটা নিজেই কারণকে বাধা দেবে, যে কারণে সৃষ্টি হয়েছে সেই কারণকেই বাধা দেবে। তাহলে দেখো এই বিষয়টাকে যদি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এই সেন্টেন্সটাকে যে কারণে তড়িৎচালক বল সৃষ্টি হয়েছে সেই কারণকেই বাধা দেবে এমন অভিমুখ হওয়া উচিত, তাহলে তোমরা অভিমুখটা বুঝতে পারবে। দেখো আমি সেম এক্সাম্পল নিচ্ছি, মনে করো যে আমাদের কাছে এই যে লুপটা রয়েছে, এই লুপটা মনে করো রয়েছে, ওকে, আর তার সাথে সাথে আমরা বলছি যে এইদিকে একটা মনে করো ম্যাগনেট রয়েছে, যেরকম আমি একটু আগেই বলছিলাম যে যার এই দিকটা হচ্ছে যে এস মেরু, এই দিকটা হচ্ছে যে এন মেরু। এবার দেখো এর ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো এইভাবে ক্রস করবে লুপটাকে। এবারে দেখো যদি মনে করো এটাকে আমরা সামনের দিকে নিয়ে যাই, যদি সামনের দিকে নিয়ে যাই তাহলে এটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে। ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হলে এখানে তড়িৎচালক বলের আবিষ্ট হবে। তাহলে এখন বলো এখানে যে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে সেটা কি কারণে আবিষ্ট হচ্ছে তড়িৎচালক বল? না এই ম্যাগনেটটা এই দিকে যাচ্ছে বলে, তাহলে ম্যাগনেটটাকে এই দিকে যেতে বাধা দিবে। এর মধ্যে প্রবাহ মাত্রার অভিমুখ এমন হবে যে ম্যাগনেটটাকে এই দিকে যেতে বাধা দিবে, কারণ ম্যাগনেটটা এই দিকে যাওয়ার ফলে তো তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছিল। তাহলে এখানে কি বলছে, যে কারণে সৃষ্টি হচ্ছে সেই কারণটাকে তো বাধা দেবে। কি কারণে সৃষ্টি হচ্ছে, এই দিকে যাওয়ার ফলে সৃষ্টি হচ্ছে, তাহলে এই দিকে যাওয়াটাকে বাধা দেবে। তাহলে এই দিকে যাওয়াটাকে বাধা দিতে গেলে কি করতে হবে, এই লুপটাতে সামনের প্রান্তটাতে মানে এই লুপটা যে ফেসটা এইভাবে রয়েছে এই ফেসটাতে এন মেরু সৃষ্টি হতে হবে। ভেবে দেখো আমি বলেছিলাম যে একটা লুপের মধ্যে যে এন মেরু বা এস মেরু সৃষ্টি হয় সেটা কিভাবে হয়, এন মেরু যদি হয় সেক্ষেত্রে দেখো এরকমভাবে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হওয়া উচিত। এস মেরু যদি হয় দেখো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে ক্লকওয়াইজ কারেন্ট, সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে ক্লকওয়াইজ কারেন্ট হতে হবে, ঠিক আছে? ক্লকওয়াইজ কারেন্ট মানে কি, এইদিকে হবে, দেখো ক্লকওয়াইজ কারেন্ট মানে এইভাবে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে এইভাবে হবে। তাহলে বলো এই লুপটার ক্ষেত্রে যেটা আমরা বলছি, এই লুপটার ক্ষেত্রে কি হবে, দেখো
এই লুপটার ক্ষেত্রে যেহেতু এন মেরুটা সামনের দিকে যাচ্ছে আর এন মেরুটাকেই বাধা দিতে হবে, তাহলে এই ক্ষেত্রে এন্টি ক্লকওয়াইজ কারেন্ট সৃষ্টি হওয়া উচিত। তার মানে এই বরাবর একটা প্রবাহ মাত্রার সৃষ্টি হবে, এই বরাবর কিন্তু প্রবাহ মাত্রার সৃষ্টি হবে। তাহলে দেখো প্রবাহ মাত্রার ডাইরেকশন পেয়ে গেলাম এই সূত্র থেকে। আচ্ছা, প্রবাহ মাত্রা যদি এইদিকে হয় তাহলে নিশ্চয়ই এখানে যে ভার্চুয়াল ব্যাটারিটা সৃষ্টি হবে সেটা এরকম হবে, অর্থাৎ এদিকটা নেগেটিভ এদিকটা পজিটিভ, তবে তো প্রবাহ মাত্রা এইদিকে যাবে। তার মানে এইটা হয়ে গেল দেখো আবিষ্ট তড়িৎ চলক বলের যে অভিমুখ, নিচ প্রান্তটিতে মাইনাস উপর দিকে প্লাস, তবে তো এইভাবে কারেন্ট যাবে। তাহলে দেখো এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে কারণে তড়িৎচলক বল সৃষ্টি হয় সেই কারণকে বাধা দেয়। অর্থাৎ আরও ভালোভাবে বললে কি কারণে সৃষ্টি হয়, ম্যাথামেটিক্যালি যদি বলি কি কারণে সৃষ্টি হচ্ছে, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের জন্য। তাহলে চৌম্বক ফ্লাক্সের যে পরিবর্তনটা হচ্ছে সময়ের সাপেক্ষে সেটাকে বাধা দিতে হবে। অর্থাৎ এই যে d∅b/dt হচ্ছিল এইটাকে বাধা দিতে হবে, অর্থাৎ -d∅/dt হওয়া উচিত, দ্যাট ইজ ইকুয়াল টু E ইন জেনারেল। তাহলে এটা হচ্ছে উইথ লেঞ্জের সূত্র, যদি আমরা ফ্যারাডের সূত্রটাকে লিখি তাহলে এখানে একটা মাইনাস আসবে, তাহলে E ইজ ইকুয়াল টু -d∅b/dt। দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ লেঞ্জের সূত্র। ওকে, নেক্সট দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রায় গতিশীল আধানের পরিমাণ। গতিশীল আধানের পরিমাণ আমরা কি করে নির্ণয় করতে পারবো? দেখো এখানে আবিষ্ট প্রবাহ মাত্রা মানে কি, প্রবাহ মাত্রা সৃষ্টি হচ্ছে মানে কি অবশ্যই আধানের ফ্লো হচ্ছে, সেই আধানের ফ্লোটা নির্ণয় করতে হবে। তাহলে মনে করো আমরা সেম একটা লুপের কথা আমরা কল্পনা করছি, যে লুপটাতে প্রবাহ মাত্রা ছিল I এবং এখানে যে তড়িৎচলক বলের সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে E, এবং এর রেজিস্ট্যান্স আমরা ধরে নিলাম হচ্ছে যে R। তাহলে দেখো ফ্যারাডের সূত্র থেকে আমরা কি পেলাম, বা লেঞ্জের সূত্র থেকে ডাইরেক্ট আমরা বলতে পারি যে এই যে ম্যাগনিটিউডটা পেয়েছি mod E আমরা যদি বলি সেটা হচ্ছে যে d∅b/dt। এখন দেখো এটা যদি n পাকের হয় তাহলে জেনে রাখো এখানে n দিয়ে গুণ হবে, যদি কুণ্ডলীটা n পাকের হয় তাহলে আমি জেনারেলি n পাকের বলছি, তাহলে E = n × d∅b/dt। তাহলে দেখো ডিটাকে যদি আমরা এইদিকে নিয়ে আসি তাহলে mod E × dt এটা হয়ে যাবে কিন্তু n × d∅b। এবার দেখো E × dt মানে কি, দেখো I মানে কি, আসলে I মানে হচ্ছে ভোল্টেজ আপন কারেন্ট, তাহলে E/R, তাহলে mod E/R বলতে পারি। তাহলে mod E = হয়ে যাবে দেখো I × R, mod E = হয়ে যাবে I × R। তাহলে এখানে যদি তোমরা I × R লিখো তাহলে IR dt = হয়ে যাবে n × দেখো d∅b। এবার দেখো R × I dt টা যদি আমরা একসঙ্গে লিখি তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু হয়ে যাবে n × d∅b। এবার বলো I dt কি, আসলে I = dq/dt, এটাও নিশ্চয়ই তোমরা জানো I = কি হয় dq/dt। তাহলে dq = কত হবে I dt, dq = কি হবে I dt। তাহলে I dt মানে dq, তাহলে R × dq সমান আমরা বলতে পারি n × d∅b। তাহলে dq সমান কত হবে, দেখো dq সমান হয়ে যাবে n/r × d∅b, দিস ইজ ইকুয়াল টু dq। তাহলে মোট আধান q কত হবে, এর উপর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে মনে করো ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে ∅1 থেকে ∅2 অবধি নাকি, তাহলে এইখানে যদি আমরা ইন্টিগ্রেশন করে রেজাল্টটা লিখি, দেখো অ্যাকচুয়ালি ফাইনাল রেজাল্টটা কত হবে, ইন্টিগ্রেশন dq মানে আমরা q বলতে পারি ইকুয়াল টু হয়ে গেল n/r, এটা ইন্টিগ্রেশন করলে ∅1 থেকে ∅2 d∅b মানে এটা হয়ে যাবে দেখো ∅2 - ∅1। দেখো এইটা হচ্ছে ফাইনাল এক্সপ্রেশন, এটা হচ্ছে ফাইনাল এক্সপ্রেশন যে কত চার্জ এর মধ্যে ফ্লো করবে, ওকে। তো ফ্লাক্সের পরিবর্তনে যদি আমরা জানি পাক সংখ্যা রেজিস্ট্যান্স যদি আমরা ডাইরেক্ট এখান থেকে কিউ নির্ণয় করতে পারবো। যদি তোমাদের এই এক্সপ্রেশনটা না মনে থাকে ডাইরেক্ট কোনো ব্যাপার নয়, তোমরা প্রথমে এখান থেকে I নির্ণয় করবে, সেখান থেকে তোমরা সময় দেওয়া থাকলে কিউ = আমরা জানি I × t ডাইরেক্ট করতে পারবো। তখন আমরা নিউমেরিক্যাল করলে বুঝতে পারবো, এটা তো জাস্ট ফর কনভেনিয়েন্স। যদি ডাইরেক্ট আমরা ফ্লাক্স থেকে নির্ণয় করতে চাই কিউ নির্ণয় করতে পারবো, এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অনেক সময় প্রুভ করতেও দেয়। আদারওয়াইজ প্রবলেম করার সময় সাধারণত এই ফর্মুলাটা মনে রাখার দরকার হয় না, কারণ আমরা বেসিক যে বিষয়গুলো জানি, যেরকম ধরো আধানের ডেফিনেশন কি, তারপরে প্রবাহ মাত্রার ডেফিনেশন কি, প্রবাহ মাত্রা থেকে আধানের কি সম্পর্ক, প্রবাহ মাত্রার সঙ্গে কারেন্টের প্রবাহ মাত্রার সঙ্গে তড়িৎচলক বল রেজিস্ট্যান্সের কি সম্পর্ক, এগুলো আমাদের জানা আছে। তো এইগুলোকে আমরা ইউজ করে অনেক সময় নিউমেরিক্যাল সলভ করে নিই, এটা ডাইরেক্ট মনে রাখার প্রয়োজন পড়ে না। কিন্তু যদি তোমরা ডাইরেক্ট মনে রাখতে চাও রাখতে পারো, খুবই ভালো, প্রবলেম তাড়াতাড়ি হয়ে যাবে এবং এটা পরীক্ষায় প্রমাণও অনেক সময় করতে দেয়। দেখো আমরা এখনো পর্যন্ত যা পড়লাম এটার উপর একটা নিউমেরিক্যাল সলভ করলে তোমাদের আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ওকে। দেখো এই নিউমেরিক্যালটা কি বলছে, ACD একটি বর্গাকার লুপের ক্ষেত্রফল 20 সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ এই যে বর্গাকার লুপটা আছে এর ক্ষেত্রফল দেওয়া আছে AC = 20 সেন্টিমিটার স্কোয়ার। এটা যদি আমরা নিয়ে যাই মিটারে তাহলে হয়ে যাবে দেখো 20 × 10⁻⁻⁴ মিটার স্কোয়ার, এটা গিভেন রয়েছে। এবার বলছে এবং রোধ, দেখো রোধ দেওয়া আছে R = দেওয়া আছে কত, R = দেওয়া আছে দেখো 5 ওহম 5 ওহম, R = দেওয়া আছে। এটি 2 টেসলা চৌম্বক ক্ষেত্রে, মানে B = দেওয়া আছে, B = দেওয়া আছে 2 টেসলা চৌম্বক ক্ষেত্রে 0.01 সেকেন্ডে, অর্থাৎ T = বলছে যে 0.01 সেকেন্ডে 180 ডিগ্রি কোণে ঘুরে গেল, 180 ডিগ্রি কোণে ঘুরে গেল, ওকে।
তাহলে আবিষ্ট তড়িৎচালক বল প্রবাহ মাত্রা এবং প্রবাহিত আধান নির্ণয় করো। তাহলে দেখো আবিষ্ট তড়িৎচালক বল যদি আমরা নির্ণয় করতে পারি, সেখান থেকে প্রবাহ মাত্রা এবং আধান আমরা নির্ণয় করতে পারবো। প্রথমে আমাকে নির্ণয় করতে হবে আবিষ্ট তড়িৎচালক বল। তাহলে দেখো আবিষ্ট তড়িৎচালক বলের মেন ফর্মুলা কী ছিল? আবিষ্ট তড়িৎচালক বল হচ্ছে যে, মানে এই যদি মডিউলাস ভ্যালু বলি তাহলে স্পেশালি এটা হচ্ছে d∅/dt। তার মানে এটা যদি আমরা এইভাবে বলি যে φ2 - φ1, বা এটা যদি এইভাবে বলি φ2 - φ1/dt, বা যদি আমরা এইভাবে লিখি কোনো অসুবিধা নেই, -d∅/dt লিখতে পারি। তাহলে দেখো মাইনাস অফ φ2 - φ1/dt জায়গায় আমরা যদি টি বলি ইন জেনারেল, তাহলে এটা হয়ে যাবে দেখো φ1 - φ2/t। ঠিক আছে, এটা হয়ে যাবে ই। তোমরা এটা ম্যাগনিটিউড নিয়েও করতে পারো, ও সমস্যা কিছু নেই। চেঞ্জ ইন ফ্লাক্স ডিভাইড বাই টাইম, এটা মনে রাখার দরকার। তাহলে দেখো φ1 - φ2 আমরা কী করে নির্ণয় করবো? তাহলে প্রথমে ফাই কী করে নির্ণয় করবো? দেখো φ1 যদি আমরা বলি তাহলে সেটা আমি বলছি যে bs × cos 0। মানে প্রথমে আমি ধরে নিলাম যে এই যে লুপটা রয়েছে, এই লুপটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলারলি রয়েছে। মানে ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইরেকশন এবং লুপটার যে ডাইরেকশন সেম ডাইরেকশন, মানে ভেতরের দিকে, ম্যাগনেটিক ফিল্ডও ভেতরের দিকে, লুপটার ডাইরেকশনও ভেতরের দিকে রয়েছে, এরিয়ার ডাইরেকশন। তাহলে হয়ে যাবে bs cos 0। তাহলে সেই হিসাবে আমরা এখান থেকে দেখো ফাই নির্ণয় করতে পারবো। বি তো দেওয়া আছে 2 টেসলা, তাহলে 2 হয়ে যাবে নাকি, ইন্টু এস এর মান দেখো হয়ে যাবে 20 × 10⁻⁻⁴। এইভাবে আমরা কিন্তু নির্ণয় করতে পারবো ফাইটা। ফাইয়ের একক কি? ফাইয়ের একক হচ্ছে ওয়েবার। দেখো আমি এককটা একটু বলে নিই যে ফাই ইজকুয়াল টু আমরা একটু করে আগে করেছিলাম না, বি ইন্টু এস। ওকে, তাহলে বি কত হবে? দেখো বি হচ্ছে যে φ/s। ফাইয়ের একক কি বলো? ওয়েবার পার মিটার স্কোয়ার ডিভাইড বাই এস এর একক কি হবে? মিটার স্কোয়ার। তাহলে মিটার স্কোয়ার যদি ওয়েবার, বি এর একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার, সরি এইভাবে করলেই হয়। ফাইয়ের একক, আমাদের তো বি এর একক প্রয়োজন নেই, ফাইয়ের একক প্রয়োজন। তাহলে বি এর একক কি? ওয়েবার পার মিটার স্কোয়ার ইন্টু এস এর একক কি? মিটার স্কোয়ার। তাহলে এটা দেখো ওয়েবার হয়ে যাবে, এটা খেয়াল রাখবে। ফাইয়ের একক হচ্ছে যে ওয়েবার, চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স ফাইয়ের ইউনিট কি? ওয়েবার। আর ম্যাগনেটিক ইন্ডাকশনের কি? ওয়েবার পার মিটার স্কোয়ার। ওকে, তাহলে দেখো যেটা বলছিলাম, তাহলে এইটা হয়ে যাবে এত ওয়েবার হয়ে যাবে, φ2 কত হবে বলো? φ2 কত হবে? দেখো এরপর মনে করো এটা 180 ডিগ্রি কোণে এইভাবে ঘুরে গেছে, তাহলে কত হবে? bs cos 180 ডিগ্রি, bs cos 180 ডিগ্রি মানে -bs, সেক্ষেত্রে -bs সেম ভ্যালু হবে। তাহলে দেখো প্রথমে bs পরে হয়েছে -bs। তাহলে আমরা যদি লাস্টে একদম ভ্যালুটা বসাই তাও হবে। আমরা যেমন এইখানে ভ্যালুটা বসিয়েছি, আমরা নাও বসাতে পারতাম, কারণ দুটো সেম ভ্যালু। দেখো -2 × 20 × 10⁻⁴ ওয়েবার, জাস্ট একটা মাইনাস আসছে। তাহলে এইখানে কি এইটার মানে অ্যাকচুয়ালি কি? bs নয় কি? তাহলে φ1 হচ্ছে যে bs, φ2 হচ্ছে -bs। তাহলে দেখো এইখানে যদি আমরা বসিয়ে দিই, ই এর মান পেয়ে যাবো এইখান থেকে। দেখো ই এর মান কত হবে? φ1 - φ2। φ1 হচ্ছে bs মাইনাস φ2 কত? -bs। তাহলে -bs/t, তার মানে কত? 2bs/t, 2bs/t হচ্ছে না? তাহলে দেখো 2 মানে একটা 2 দিয়ে এক্সট্রা গুণ হবে, আর বি এর মান কত? 2, এস এর মান কত? 20 × 10⁻⁴ ডিভাইড বাই টি এর মান কত? দেখো 0.01 সেকেন্ড। বাস, এই ক্যালকুলেশনটা তোমরা করে নেবে। তাহলে এখান থেকে তোমরা ইন ভোল্ট এককে ই পেয়ে যাবে। তাহলে যখনই একবার ই পেয়ে গেলে, দেখো যখনই ই পেয়ে গেলে তখন প্রবাহ মাত্রা নির্ণয় করতে পারবে। প্রবাহ মাত্রা ভেরি সিম্পল। প্রবাহ মাত্রা কীভাবে নির্ণয় করবে বলো? প্রবাহ মাত্রা আই কী করে নির্ণয় করতে পারবে? একদম সিম্পল। দেখো প্রবাহ মাত্রা আই কত হবে? ই বাই আর। তাহলে ই তো তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ ভোল্টে, ডিভাইড বাই 5 এটা এম্পিয়ারে চলে আসবে। আর হচ্ছে যে 5 ওহম গিভেন, এম্পিয়ারে চলে আসবে। এবারে দেখো প্রবাহিত আধান, আমি একটু আগে বললাম কিউ সমান কত হবে? আই × টি, কারণ আই এর ডেফিনেশন কিউ বাই টি একটু আগেই বললাম যে দেখো প্রয়োজন হবে না। আই ইকুয়াল টু কিউ/টি, তাহলে কিউ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? আই × টি। তাহলে সিম্পল এখান থেকে তোমার আই বেরিয়ে যাবে E/5 × টি কত হবে? 0.01। ঠিক আছে, তোমরা ক্যালকুলেশনগুলো করবে, করে কমেন্ট বক্সে আমাকে জানাবে কত অ্যান্সার আসছে। আমি বলে দেবো যে আনসার ঠিক এসছে নাকি ঠিক আসেনি। ওকে, তাহলে দেখো এরকম ধরনের সিম্পল প্রবলেম কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে। আমি যতগুলো কনসেপ্ট এখনো পর্যন্ত পড়েছি দেখো এই প্রবলেমসটার মাধ্যমে সব কনসেপ্টগুলো ডিসকাস হয়ে গেল। ওকে, তো নিউমেরিক্যালস কিন্তু এখান থেকে আসতে পারে, কোনো একটা বিষয় জিজ্ঞেস করতে পারে, সবগুলো একসঙ্গে জিজ্ঞেস করতে পারে। ওকে, তো ভেরি ইম্পর্টেন্ট। তো এখান থেকে দেখো আরেক ধরনের কোয়েশ্চেন হয়, যেরকম ধরো সাপোজ ফাইটাকে দেওয়া আছে ইন টার্মস অফ টি, যেরকম কি 5b সমান দেওয়া আছে at² মাইনাস at³ মাইনাস bt স্কোয়ার। 5b ইজ গিভেন এজ at³ মাইনাস bt স্কোয়ার। কি নির্ণয় করতে হবে? দেখো t = 2 সেকেন্ডে আবিষ্ট তড়িৎচালক বলের মান নির্ণয় করো, যেখানে a b দেওয়া আছে। আবিষ্ট তড়িৎচালক বল ই মানে কত হয়? d∅dt, ম্যাগনিটিউড ই কত হয়? -d∅dt, কিন্তু শুধুমাত্র ম্যাগনিটিউড বললে d∅b/dt। এটাকে ডিফারেন্সিয়েশন করো, তাহলে a ×
টি কিউবের ডিফারেন্সিয়েশন 3t স্কোয়ার মাইনাস বি ইন্টু টি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2t, তাহলে এখানে কত হবে দেখো 3a টি স্কোয়ার মাইনাস 2b টি। মান বসিয়ে দাও a এবং t এর, t সমান 2 সেকেন্ড, t সমান 2 সেকেন্ড, তাহলে 3 ইন্টু a এর মান দেখো কত আছে 2, t এর মান 2, 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু b এর মান 6, t এর মান 2, তাহলে কত হচ্ছে দেখো 3 ইন্টু 2 6, 6 ইন্টু 4 24 মাইনাস 4 6 24 24 মানে 0। দেখো এখানেও 4 6 24, এখানেও 4 6 24, 0 হয়ে গেছে। তার মানে দেখো ইএমএফ 0। এটা নেসেসারি নয় যে 0 আসবে, এখানে 0 চলে এসছে, এরকমভাবে মানটা দেখে মনে করো টি সমান যদি 1 সেকেন্ড দিত, দেখো টি সমান সাপোজ যদি 1 সেকেন্ড বলতো 0 আসতো না, তাহলে তখন সেক্ষেত্রে কত হতো, টি সমান 1 সেকেন্ডে বললে দেখো ই ইকুয়াল টু কত হতো 3 ইন্টু 2 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6 ইন্টু 1, তো 3 দুগুণে 6 মাইনাস 12, তার মানে মাইনাস 6 ভোল্ট, মাইনাস 6 ভোল্ট আসতো সেক্ষেত্রে। ঠিক আছে, ম্যাগনিটিউডটা 6 ভোল্ট, অথবা তোমরা এখানে যদি মাইনাস করতে মাইনাস মাইনাস অ্যাডজাস্ট হয়ে যেত, ওইটা কোনো বিষয় না, আমাদের এখানে ম্যাগনিটিউডটার কথা বলা হচ্ছে 6 ভোল্ট আসতো। ওকে, তো এইরকম ধরনের ফাই যে ফাংশন অফ টি দেওয়া থাকতে পারে। আবার উল্টো দিক থেকে দেখো এইখান থেকেও আবার বলতে পারে যে মনে করো একটা কুণ্ডলীর প্রবাহ মাত্রাটা দিয়ে দিল, তাহলে সেখান থেকে বা রেজিস্ট্যান্স দিয়ে দিল, সেখান থেকে প্রবাহ মাত্রা নির্ণয় করতে বললো। আবার সময়টা দিয়ে সেখান থেকে কত আধান প্রবাহিত হলো সেটাও কিন্তু জিজ্ঞেস করতে পারে। তো এরকমভাবে কিন্তু ফাই যে ফাংশন অফ টি এভাবে থাকতে পারে, অথবা একটা লুপ দিয়ে সেটাকে রোটেট করলে কত ফাই চেঞ্জ হচ্ছে সেখান থেকেও কিন্তু আমরা তড়িৎচালক বল বা আবেশিত তড়িৎচালক বল নির্ণয় করতে পারি। ওকে, তো চলো নেক্সট টপিক আসি, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, লেঞ্জের সূত্র এবং শক্তির সংরক্ষণ নীতি। দেখো এখানে একটা বিশেষ বিষয় আমাদের মনে আসতে পারে যখন আমরা এই টপিকসটাকে পড়বো, যে তাহলে লেঞ্জের সূত্র কি শক্তির সংরক্ষণ নীতি মেনে চলছে না? কেন আমাদের মনে হতে পারে? তার কারণ হচ্ছে দেখো এখানে আমরা কোনো রকম এক্সটার্নাল কোনো রকম সোর্স ছাড়াই আমরা দেখতে পাচ্ছি প্রবাহ মাত্রা তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ বাইরে থেকে আমরা কোনো সার্কিটের সঙ্গে এটাকে যুক্ত করিনি, তা সত্ত্বেও এখানে একটা প্রবাহ মাত্রার সৃষ্টি হচ্ছে, তড়িৎচালক বলের সৃষ্টি হচ্ছে। সেটা কীভাবে হচ্ছে? এটা কি শক্তির সংরক্ষণ নীতির বিরোধী? এখানে কি তড়িৎ শক্তি অটোমেটিক সৃষ্টি হচ্ছে? না, এই যে তড়িৎ শক্তির কথা বলা হচ্ছে এটা আসলে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জির একটা ফর্ম, অর্থাৎ মেকানিক্যাল এনার্জি এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। সেটা কীভাবে হচ্ছে সেটা তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে, তাহলে তোমাদের এটা বোঝানো হয়ে যাবে যে লেঞ্জের সূত্রটা শক্তির সংরক্ষণ নীতিকে ফলো করছে। দেখো সেম ডায়াগ্রামের সাহায্যে আমরা এটাকে বুঝতে পারবো। আমরা যদি এই ডায়াগ্রামটা আবার এঁকে ফেলি, যেখানে প্রবাহ মাত্রা ছিল আই মনে করো, ঠিক আছে, কী করে প্রবাহ মাত্রা আই ছিল না, এই যে ম্যাগনেটটা রয়েছে এই ম্যাগনেটটাকে যদি আমরা মুভ করাই, ঠিক আছে, তাহলে দেখো এই দিকটা ইন হওয়া উচিত, না হলে তারপর উল্টো হয়ে যাবে, কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এনএস উল্টো হয়ে গেল, তাই নয় কি? দেখো আমি এটা এক্সপ্লেন করে দিই তোমাদেরকে বিষয়টা, যে এইটা মনে করো যদি আমরা তখন এই দিকটা এস রেখেছিলাম, এই দিকটা এন রেখেছিলাম, তাই তো, তাহলে এখানে কি হচ্ছে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হচ্ছে। কিন্তু যদি উল্টো হয় মনে করো এই পাশটাতে যদি এস থাকে, এই পাশটাতে যদি এন থাকে, তাহলে এখানে কি হবে? এখানে ক্লকওয়াইজ কারেন্ট হবে। কেন ক্লকওয়াইজ কারেন্ট হবে? কারণ এখানে সেক্ষেত্রে এস মেরু সৃষ্টি হওয়া উচিত, এখানে যেহেতু এন মেরু সৃষ্টি হচ্ছে তাই তো অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। তো হোয়াট এভার বি দ্য ডাইরেকশন দ্যাট ডাজ নট ম্যাটার, কিন্তু ব্যাপার হচ্ছে দেখো যদি আমরা এইটাকে এদিকে নিয়ে যাই, এইটাকে যখন আমরা এইদিকে নিয়ে যাচ্ছি তখন কি হচ্ছে দেখো বাধার সৃষ্টি করছে লেঞ্জের সূত্র অনুযায়ী। যখন এন মেরুটাকে এদিকে নিয়ে যাচ্ছে, এখানে এন মেরু সৃষ্টি হচ্ছে, একে এদিকে রিপালসিভ ফোর্স দিচ্ছে। এর ক্ষেত্রে যখন এইদিকে নিয়ে যাচ্ছে একে, তখন এখানে এস মেরু সৃষ্টি হচ্ছে, তাহলে রিপালসিভ ফোর্স দিচ্ছে। এবং দেখো এখানে যদি তড়িৎচালক বল বা আবিষ্ট যে প্রবাহ মাত্রা সৃষ্টি হয়েছে সেটা যদি আমরা জারি রাখতে চাই, সেটা যদি আমরা চাই যে এটা কন্টিনিউয়াসলি ফ্লো করতে থাকুক, তাহলে এটাই কি হবে? কন্টিনিউয়াসলি এদিকে মুভ করাতে হবে। তাহলে এটা যদি কন্টিনিউয়াসলি এদিকে মুভ করাতে চাই, তাহলে আমাদেরকে কি দেখো একটা বলের বিরুদ্ধে, বিকর্ষণ বলের বিরুদ্ধে কার্য করতে হচ্ছে। তো এই যে বিকর্ষণ বলের বিরুদ্ধে যে কার্যটা করা হচ্ছে, সেই যে শক্তিটা আমরা এখানে ইউজ করছি, সেই শক্তিটা এখানে ইলেকট্রিক্যাল এনার্জি হিসেবে পাওয়া যাচ্ছে। তার মানে এখানে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি, যে এনার্জিটা আমরা ওয়ার্ক ডানের মাধ্যমে দিচ্ছি, সেই এনার্জিটি আসলে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখানে কোনো রকম শক্তির সংরক্ষণ নীতি লঙ্ঘিত হচ্ছে না, শক্তির জাস্ট রূপান্তর হচ্ছে, যেটা সবচাইতে একটা ন্যাচারাল বিষয়। শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী যে শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কিন্তু শক্তির ট্রান্সফরমেশন হতেই পারে, তাহলে অবশ্যই এটি যান্ত্রিক শক্তি থেকে একটা তড়িৎ শক্তির রূপান্তরের উদাহরণ, আর কিছুই নয়। ওকে, তাহলে চলো আমরা নেক্সট টপিক্সে যাই। দেখো এতক্ষণ আমরা কি করছিলাম? এতক্ষণ আমরা করছিলাম যে লুপটা স্থির রয়েছে, ম্যাগনেটিক ফিল্ডটাকে চেঞ্জ করছিলাম। কিন্তু এখন আমরা একটা কাজ করব, এখানে আমরা বলছি গতীয় তড়িৎচালক বল, অর্থাৎ আমরা একটা পরিবাহী তারকে আমরা এখানে মুভ করাবো। ওকে, দেখা যাবে এর মধ্যে তড়িৎচালক বল আবিষ্ট হবে, কিন্তু এখন তো কারেন্ট ফ্লো করবে না, কারণ কারেন্ট ফ্লো করতে গেলে কি হবে? আমাদের একটা ক্লোজ সার্কিট চাই। তো প্রথমে আমি কারেন্টের ব্যাপারে যাচ্ছি না, আমরা দেখছি যে তড়িৎচালক বল আবিষ্ট হবে। তাহলে দেখো তখন কি করছিলাম, আমরা পরিবাহীটাকে আমরা স্থির রেখেছিলাম, আমরা ফিল্ডটাকে চেঞ্জ করছিলাম। এখন দেখো ফিল্ড কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড, যেটা ইনভার্স ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, এইখানে একটা পরিবাহী তারকে রাখা হয়েছে যার দৈর্ঘ্য এল, সেটা ভি বেগে এদিকে গতিশীল হচ্ছে।
আচ্ছা বলো এই পরিবাহীর মধ্যে আসলে কি আছে? এই পরিবাহীর মধ্যে আসলে ফ্রি ইলেকট্রন আছে, ফ্রি ইলেকট্রন আছে, ফ্রি ইলেকট্রন আছে। আচ্ছা যদি একটা কিউ আধান ভি বেগে গতিশীল হয়, ভেবে দেখো এই তারটা যখন গতিশীল হচ্ছে এর মধ্যে ইলেকট্রনগুলো তো ভি বেগে দিয়ে গতিশীল হচ্ছে, তাহলে কিউ আধান যদি ভি বেগে গতিশীল হয় তাহলে তার উপরে যে প্রযুক্ত বল হবে, সেটা কি হবে বলো? তার উপর প্রযুক্ত বল যে ম্যাগনেটিক ফোর্স হয় এফ এম, দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। কিউ ভি ক্রস বি এটা আমরা অলরেডি জানি, এই ফোর্সটা কাজ করবে নয় কি? তাহলে এই ফোর্সটা ডাইরেকশন কোন দিকে হবে? দেখো ভি ক্রস বি, তাহলে এইদিকে রয়েছে ভি আর নিচের দিকে বি, তাহলে ভি ক্রস বি যদি করি দেখো বুড়ো আঙুলটা উপরের দিকে যাচ্ছে, তাহলে এই দিকে ফোর্স কাজ করা উচিত ছিল, কিন্তু প্রবলেম কি ইলেকট্রন নেগেটিভ, তো তাহলে উল্টো দিকে ফোর্স কাজ করবে, তার মানে ইলেকট্রনের উপর এই দিকে ফোর্স কাজ করবে, ম্যাগনেটিক ফোর্স। তাহলে যদি এই নিচের দিকে ম্যাগনেটিক ফোর্স কাজ করে ভেবে দেখো, তাহলে ইলেকট্রনগুলো এইদিকে জমা হবে, তাহলে এইদিকে মাইনাস চার্জ হবে, তাহলে এইদিকে ইলেকট্রনের ঘাটতি হয়ে যাবে, তাহলে এইদিকে প্লাস চার্জ হবে। তাহলে এইদিকে মাইনাস এইদিকে প্লাস যদি হয় তাহলে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়ে গেল। সেই ইলেকট্রিক ফিল্ড কি করবে? এই যে ইলেকট্রনটা রয়েছে এই ইলেকট্রনগুলোকে এইদিকে ফোর্স দিবে, তাহলে এইদিকে একটা ইলেকট্রিক ফোর্স কাজ করবে দেখো, আর এইদিকে ম্যাগনেটিক ফোর্স কাজ করছে। তাহলে এই ইলেকট্রিক ফোর্স এদিকে ম্যাগনেটিক ফোর্স এরা ব্যালেন্স করে দেবে যে অবস্থায়, সেই অবস্থায় দেখো একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়ে গেছে প্লাস মাইনাস, তার মানে তড়িৎচালক বল আবিষ্ট হয়ে গেছে। তাহলে এই ভোল্টেজ ডিফারেন্সটা কত আমরা কি করে নির্ণয় করতে পারবো? দেখো তাহলে দেখো এফএম এর যে যদি আমরা ম্যাগনিটিউড বলি, এফএম এর যেটা ম্যাগনিটিউড, আচ্ছা ইলেকট্রিক ফোর্সের তাহলে ম্যাগনেটিউড কত হবে? ইলেকট্রিক ফোর্স কত হবে? এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা সৃষ্টি হয়েছে সেই ইলেকট্রিক ফিল্ডটা যদি আমরা ই দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল ই দিয়ে, তাহলে ইলেকট্রিক ফোর্সের যে এক্সপ্রেশন সেই ইলেকট্রিক ফোর্স কত হয়? কিউ ইন্টু ই। কিউ ইন্টু ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা আমরা ই এর জায়গায় এখানে কিউ ই লিখছি, তার কেন কিউ লিখছি? কারণ ই দিয়ে আমরা তড়িৎচালক বলকে প্রকাশ করেছি, ওই জন্য আমরা এখানে আধান বলতে কিউ লিখছি, কিন্তু আসলে এটা ইলেকট্রন। ওকে, তাহলে দেখো যেহেতু ভি এবং বি এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, তাহলে ভিবি সাইন 90। তাহলে এই যদি ম্যাগনিটিউড লিখি দেখো সাম্যাবস্থায় কি হবে? মড অফ এফ এম ইকুয়াল টু কি হবে? মড অফ এফ ই। তাহলে এফ এম এর ভ্যালু কত হবে? দেখো কিউ ভিবি সাইন 90, সাইন 90 ইকুয়াল টু দেখো এটা হয়ে যাবে কিউ ইন্টু ই। তাহলে কিউগুলো কেটে যাচ্ছে, কিউ ধরলাম কোনো ব্যাপারই নয় ওটা, তাহলে ভিবি ইকুয়াল টু ই, ভিবি ইকুয়াল টু ই হয়ে গেল, হ্যাঁ না? তাহলে মানে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে বলো? পোটেনশিয়াল ডিফারেন্স আমরা কি জানি? ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে পোটেনশিয়াল ডিফারেন্স সম্পর্ক আছে না? ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু কত হয়? পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইড বাই ডিস্টেন্স, অর্থাৎ দুটো প্রান্তের মধ্যে যে দূরত্ব। তাহলে এখানে পোটেনশিয়াল ডিফারেন্স কত? দেখো পোটেনশিয়াল ডিফারেন্সকে যদি আমরা ই দিয়ে প্রকাশ করি, অর্থাৎ তড়িৎচালক বল ডিভাইড বাই দুটোর মধ্যে ডিস্টেন্স কত? ই আপন এল। দুটো 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 পজিটিভ নেগেটিভের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এল, আর পোটেনশিয়াল ডিফারেন্স যদি আমরা ই বলি তাহলে দেখো ই ইকুয়াল টু ই বাই এল, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি দেখো ভি বি ইকুয়াল টু হয়ে গেল ই আপন এল। তাহলে ই ইকুয়াল টু কত হবে? বি এল ভি। তাহলে এটা দেখো গতীয় তড়িৎচালক বলের এক্সপ্রেশন, ই ইকুয়াল টু বি এল ভি। ভেরি সিম্পল, এখানে দুটো ফোর্স ইকুয়াল হয়ে যাচ্ছে, তার ফলে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হচ্ছে, এবং এটা কী জন্য হচ্ছে? এই যে পরিবাহী তারটা রয়েছে এর মুভমেন্টের জন্য। এবারে মনে করো যদি এই পরিবাহী তারটাকে আমরা কমপ্লিট করে দিই এইভাবে, তাহলে কী হবে? এখানে এইভাবে একটা কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে, কিন্তু কারেন্ট তো তখনই ফ্লো করবে না যখন আমরা সার্কিটটা কমপ্লিট করবো, তার আগে তো কারেন্ট ফ্লো করতে পারেন। তাহলে এইভাবে আমরা এটাকে বলতে পারি। কিন্তু এটা প্রমাণ করে একটা অল্টারনেটিভ পদ্ধতিও আছে, খুব সহজ একটা পদ্ধতি আছে, দেখো তোমাদেরকে আমি বোঝাচ্ছি, খুব সহজ একটা পদ্ধতি আছে। মনে করো এইটা হচ্ছে যে জায়গাটা রয়েছে ম্যাগনেটিক ফিল্ডের জায়গাটা রয়েছে, যেখানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে যে বি। দেখো ভেরি সিম্পলি এটা প্রুফ হয়ে যাবে। তাহলে মনে করো এইটা হচ্ছে যে ওই পরিবাহী লুপটা, তাহলে এটা হচ্ছে পরিবাহী লুপটার যে ইনিশিয়াল পজিশন এল। এই কিছুক্ষণ পর কি হলো? এইখানে চলে এলো, এই কিছুক্ষণ পর কি হলো? এইখানে চলে এলো। তাহলে কতটা এরিয়া কভার করেছে? কতটা এরিয়া কভার করেছে আমরা কী করে বুঝবো? মনে করো এই ভি বেগে যাচ্ছে, ডিটি সময়ে এখান থেকে এইখানে গেছে, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? ভি ডিটি, ভি ডিটি। তাহলে দেখো এই দিকের যে পোর্শনটা হবে সেটা কত হবে? ভি ডিটি। তাহলে এখানে এরিয়া কত বলো? ওই 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 ডিটি সময়ে কত এরিয়া কভার করেছে? ডিএস। তাহলে সেটা কত হবে? ভি ডিটি ইন্টু এল, ভি ডিটি ইন্টু এল। তাহলে এই এরিয়াটা কভার করেছে। এবারে বলো ম্যাগনেটিক ফ্লাক্সের ডেফিনেশন অনুযায়ী, মানে তড়িৎচালক বলে যে ডেফিনেশন সেটা কী ছিল? ই সমান ডিফাই বাই ডিটি, ই সমান ডিফাই বাই ডিটি, মড ই যদি আমরা বলি তাহলে ডিফাই বাই ডিটি। তাহলে ডিফাই কত? বি ইন্টু ডিএস, বি ইন্টু ডিএস বাই ডিটি। তাহলে বি এর ডিএস এর মানটা বসিয়ে দাও, দেখো বি ইন্টু কত হচ্ছে? ভি ডিটি ইন্টু এল ডিভাইড বাই ডিটি। তাহলে দেখো ডিটি কেটে যাবে, বিএলভি, বিএলভি হলো। তাহলে ই এর মান কিন্তু বেরিয়ে গেল বিএলভি। ডাইরেক্ট এখানে আমরা এইভাবেও করতে পারি, ডিফাই বাই ডিটি করে কতটা এরিয়া কভার করছে। কিন্তু এটার থেকে আমার যেটা মনে হয় এটা হচ্ছে যে মোর সিগনিফিক্যান্ট, কারণ এখানে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছি যে কীভাবে চার্জের সেপারেশন হচ্ছে, সেক্ষেত্রে কীভাবে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। কিন্তু এখানে আমরা সেই আইডিয়াটা পাচ্ছি না, ডাইরেক্ট আমরা ফ্যারাডের সূত্র থেকে পেয়ে যাচ্ছি। ওকে, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টপিক্স। নেক্সট দেখো আমরা এটার একটা এক্সাম্পল দেখো, আমি একটু আগেই বলছিলাম যে মনে করো যদি এইটা এইখানে একটা সার্কিট রয়েছে, দেখো সার্কিটটা যেখানে এই রেজিস্ট্যান্স রয়েছে আর মনে করো, তাহলে এই সার্কিটটা একটা ম্যাগনেটিক ফিল্ডে রয়েছে, যে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে যে বি।
এবার যদি এই সার্কিটটার উপরে একটা পরিবাহী তারকে এভাবে রাখা হয়েছে, সেই পরিবাহী তারটা এইভাবে মুভ করছে এর উপরে সার্কিটের উপরে, সার্কিটের সঙ্গে লেগে আছে, অর্থাৎ ক্লোজ সার্কিট করে রেখেছে। তাহলে আমরা কি দেখলাম এখনই, যদি ক্রস ম্যাগনেটিক ফিল্ডে এইভাবে গতিশীল হয়, তাহলে এই যে পরিবাহী তারটা রয়েছে সেখানে একটা তড়িৎচালক বল সৃষ্টি হবে, এবং যে তড়িৎচালক বলটার জন্য, যে তড়িৎচালক বলের ক্ষেত্রে আমরা দেখলাম এই প্রান্তটা পজিটিভ এবং এই প্রান্তটা নেগেটিভ হচ্ছে, একটু আগে আমরা দেখলাম। তাহলে এর ইকুইভ্যালেন্ট সার্কিট কি হবে বলো? এর ইকুইভ্যালেন্ট সার্কিট হবে, দেখো এদিকে যে রেজিস্ট্যান্সটা রয়েছে আর সেটা তো থাকবেই, এইদিকে রয়েছে, এইদিকে রয়েছে, এইখানে দেখো এখানে একটা তড়িৎচালক বল সৃষ্টি হবে এবং এই পরিবাহী তারটা তো একটা রোধ হবে, সেটাকে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স বলতে পারি। তাহলে সেই রেজিস্ট্যান্সটাকে যদি আমরা স্মল আর বলি, আর এইখানে এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, তার মানে অবশ্যই এরকম ধরো একটা তড়িৎচালক বল সৃষ্টি হবে, নয় কি? তাহলে এখানে কি হবে, এদিক থেকে এদিকে একটা কারেন্ট সৃষ্টি হবে। তাহলে আই সমান কত আমরা বলতে পারি, দেখো আই সমান কিন্তু হয়ে যাবে ই বাই আর প্লাস আর, ই বাই আর প্লাস আর, এখানে প্রবাহ মাত্রা যে সৃষ্টি হবে ই বাই আর প্লাস আর। তো এখান থেকে যদি আমরা জানতে চাই যে ই সমান কত, অ্যাকচুয়ালি বিএলভি, অ্যাকচুয়ালি ই কত, এটা যদি দৈর্ঘ্য এল হয়, বি চৌম্বক ক্ষেত্রে যদি গতিশীল হয়, তাহলে এখান থেকে কিন্তু আমরা আই নির্ণয় করতে পারবো আই সমান ইন টার্মস অফ বিএলভি আপন আর প্লাস আর। ওকে, এইভাবে যদি জানতে চাই যে এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে পাওয়ার কত, তাহলে এখান থেকে পিও আমরা নির্ণয় করতে পারি আই স্কোয়ার আর। তো এগুলো আমরা এইভাবে করতে পারি, বি স্কোয়ার এল স্কোয়ার ভি স্কোয়ার আপন আর প্লাস আর হোল স্কোয়ার ইন্টু আর। তো এগুলো করতে পারি। যদি এই স্মল আরটাকে নেগলেক্ট করা হয়, অর্থাৎ অভ্যন্তরীণ রোধ যদি শূন্য হয়, এটা যদি পারফেক্ট একদম পরিবাহীর যে রোধ সেটাকে আমরা যদি শূন্য ধরি, তাহলে এটি চলে যাবে। তাহলে সেক্ষেত্রে কত হবে দেখো, সেটাও করতে পারি। ডিফারেন্ট কোশ্চেনের ক্ষেত্রে ডিফারেন্ট প্রবলেম আসতে পারে, কিন্তু মেন কনসেপ্ট হচ্ছে কীভাবে আমরা আই নির্ণয় করছি। তাহলে আর ইকুয়াল টু 0 হলে কী হবে দেখো, সেক্ষেত্রে পি হয়ে যাবে, দেখো প্রমাণ করতে দেয় অনেক সময় আর কি, ওই জন্য আমি করে দিলাম এটা, বি স্কোয়ার এল স্কোয়ার ভি স্কোয়ার, নিচে হবে আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ইন্টু আর, একটা আর কেটে যাবে, নিচে আর থাকবে। তো এটা হচ্ছে পাওয়ারের এক্সপ্রেশন, পাওয়ার থ্রু দিস রেজিস্ট্যান্স আর। ওকে, তো ভেরি সিম্পল, কিন্তু তোমরা যদি কনসেপ্ট একবার বুঝে যাও তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট দেখো, নেক্সট বলছে পরিবাহীর ঘূর্ণনের জন্য আবশ্যক তড়িৎচালক বল। আমি একটু আগে বললাম যে যদি এখন কি চলে, স্টেট এইভাবে গতিশীল ছিল, কিন্তু এইভাবে গতিশীল না হয়ে এখন একটা জায়গায় ঘুরছে। দেখো তিনটা কেসে আমি ডিসকাস করছি, ফাই ইকুয়াল টু বি এস কস থিটা, বি চেঞ্জ হতে পারে, এস চেঞ্জ হতে পারে, থিটা চেঞ্জ হতে পারে, এখান থেকে ঘুরছে, ঘূর্ণনের জন্য সৃষ্টি হবে, ঘূর্ণনের জন্য। তাহলে দেখো এইটা মনে করো একটা এল দৈর্ঘ্যের পরিবাহী, যেটা হচ্ছে এইভাবে ঘুরছে, ওমেগা কৌণিক বেগে ঘুরছে, মনে করো ওমেগা কৌণিক বেগে ঘুরছে। ওকে, এটা হচ্ছে এল দৈর্ঘ্যের একটা পরিবাহী, এটা বি চৌম্বক ক্ষেত্রে রয়েছে। তাহলে এর যে দুই প্রান্ত রয়েছে, এই দুই প্রান্তের মধ্যে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। তাহলে মনে করো প্রথমে আমি ধরলাম এখানে একটা ক্ষুদ্র অংশ হচ্ছে ডিএক্স, যেটা হচ্ছে সেন্টার থেকে এক্স ডিস্টেন্সে রয়েছে, এটা হচ্ছে এইভাবে ভি বেগে গতিশীল। তাহলে দেখো এই ডিএক্স অংশের মধ্যে কতটুকু তড়িৎচালক বল আবিষ্ট হবে, ই সমান বিএল ভি। তাহলে ডিই সমান কত হবে, বি ইন্টু ডিস্টেন্স কত ডিএক্স ইন্টু বেগ কত ভি। তাহলে বিএল ভিটাকে আমরা এই ক্ষুদ্র অংশের জন্য বলতে পারি, কারণ এই ক্ষুদ্র অংশটা এইভাবে লিনিয়ারলি গতিশীল আমরা ভাবতে পারি। তাহলে এর যে দুই প্রান্তের তড়িৎচালক বল ডি, সেটা হচ্ছে বি ডিএক্স ইন্টু ভি। ওকে, এখন দেখো ভি সমান কত, যদি ওমেগা কৌণিক বেগে ঘুরে, আমরা জানি ভি সমান ওমেগা আর, তাহলে এখানে ওমেগা এক্স, কারণ এইটুকু অংশের যে রেডিয়াস সেটা তো এক্স, তাহলে ভি সমান ওমেগা এক্স। তাহলে এখানে লিখতে পারি দেখো ভি বি ইন্টু ডিএক্স ইন্টু ওমেগা এক্স, তার মানে বি ওমেগা ইন্টু এক্স ডিএক্স, বি ওমেগা ইন্টু এক্স ডিএক্স, এইটা হয়ে গেল ডিই। এই ডিটা হচ্ছে এই ক্ষুদ্র অংশটার জন্য। তাহলে পুরো অংশের জন্য কত হবে, এইখান থেকে এইখান ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ই কত হবে দেখো, ইন্টিগ্রেশন ডিই। তাহলে ইন্টিগ্রেশন ডি যদি বলি ইন্টিগ্রেশন বি ওমেগা এক্স ডিএক্স, এখন দেখো বি ওমেগা তো কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন হবে এক্স ডিএক্স, এক্সের লিমিট 0 থেকে এল, তাহলে 0 থেকে এল মানে এল স্কোয়ার বাই 2, তাহলে বি ওমেগা ইন্টু এল স্কোয়ার বাই 2, ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রমাণ পরীক্ষায় পড়তে পারে, হাফ বি ওমেগা এল স্কোয়ার। তাহলে কিন্তু একটা ঘূর্ণায়মান যদি পরিবাহী থাকে, তাতে যে আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হবে সেটা হাফ বি ওমেগা এল স্কোয়ার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। ওকে, নেক্সট দেখো, এটারই একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেটা হচ্ছে তোমাদের সংসদ নমুনা প্রশ্ন। এখানে কি বলছে, একটা মনে করো বৃত্তাকার চাকতি এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে। তাহলে সেক্ষেত্রে দেখো এই যে রেডিয়াসটা রয়েছে, এইটা একটা আমরা ওইরকম তারের মতো ভাবতে পারি, ঠিক আছে। তাহলে সেই রেডিয়াসটার উপরে দেখো একটা ডিআর অংশ ধরেছি, তাহলে এই ডিআর অংশ এইভাবে ভি বেগে দিকে যাচ্ছে। তাহলে এই ডিআর অংশের জন্য ভেবে দেখো, ডিআর অংশের জন্য যে তড়িৎচালক বল সৃষ্টি হবে, সেটা হচ্ছে ডি, সেটা কত হবে বি ইন্টু দৈর্ঘ্য ইন্টু ভি, বি ইন্টু ডিআর ইন্টু ভি, এখানে ভি। তাহলে এই ভি কত হবে ওমেগা ইন্টু আর, ভি হয়ে যাবে ওমেগা আর। সেম দেখো বি ইন্টু ডিআর ইন্টু ওমেগা আর, তাহলে বি ওমেগাটাকে যদি আগে নিয়ে আসি, এটা হয়ে যাবে আর ইন্টু ডিআর, এটা হয়ে যাবে ডি। তাহলে মোট তড়িৎচালক বল কত হবে ই,
ই সমান কত হবে দেখো ইন্টিগ্রেশন ডি, তার মানে কত হবে বি ওমেগা ইন্টু আর ডি আর ইন্টু ইন্টিগ্রেশন, কারণ বি ওমেগাটা কনস্ট্যান্ট বাইরে আসবে। আচ্ছা পুরো রেডিয়াস কত আছে ক্যাপিটাল আর, তাহলে এটা হবে 0 টু ক্যাপিটাল আর, মানে এটা হয়ে যাবে দেখো বি ওমেগা ইন্টু আর স্কোয়ার বাই 2 লিমিট 0 টু ক্যাপিটাল আর, মানে ক্যাপিটাল আর স্কোয়ার বাই 2, তাহলে বি ওমেগা আর স্কোয়ার বাই 2 দ্যাট ইজ হাফ বি ওমেগা আর স্কোয়ার। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, কেন কি যেটা সংসদ নমুনা প্রশ্ন, ওইটার একটা অ্যাপ্লিকেশন। ওকে, তো এগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নেবে, কারণ এগুলো পরীক্ষায় আসার খুবই চান্স, প্রত্যেকটা টপিকস ইম্পর্টেন্ট যেগুলো আমি পড়াচ্ছি। ওকে, নেক্সট দেখো, নেক্সট আমরা চলে এলাম সেলফ ইন্ডাকটেন্স বা আমরা সাবেসের কথা বলছি। সেলফ ইন্ডাকটেন্স আসলে কি? সাবেস কথাটার মধ্যে সেলফ ইন্ডাকশন, নিজেই নিজেকে আবেশ করবে। কীভাবে আবেশ করবে দেখো, যদি আমরা ডিসি সার্কিটের কথা বলি, দেখো এসি সার্কিটের সুবিধা কি, এসি সার্কিটে কি সবসময় কারেন্ট পরিবর্তন হয়, কারেন্ট ভ্যারি করতে থাকে। তাহলে কারেন্ট যদি ভ্যারি করে, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে প্রবাহ মাত্রা যদি চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জ হবে, ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জ হলে ফ্লাক্স যেটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। কারণ কি বি এর চেঞ্জ আই এর চেঞ্জ হলে হবে। কিন্তু দেখো যদি ডাইরেক্ট কারেন্ট থাকে, ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে কি আই কনস্ট্যান্ট হয়, কিন্তু ভেবে দেখো সার্কিটটা যখন স্টার্ট হবে প্রথমে কিন্তু একদম শুরুতে কিন্তু কারেন্টের একটা ফ্লাকচুয়েশন হবে, 0 থেকে আই, হঠাৎ করে কারেন্ট 0 থেকে আই হবে, দিয়ে তো ফিক্সড হবে। তো ওই মুহূর্তে যদি ডিসি সার্কিটও হয়, ওই মুহূর্তে যখন 0 থেকে আই হবে, সেই মুহূর্তে কারেন্টের যে পরিবর্তন হবে তার জন্য এখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স হবে। এই যে আমরা একটা পরিবাহী লুপের কথা বলছি বা একটা কুণ্ডলীর কথা বলছি, এই কুণ্ডলীতে একটা ফ্লাক্স আবিষ্ট হবে। সেই আবিষ্ট ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্স যদি ফাইভি, তো দেখা যায় এই ফাইভি যেটা হয় সেটা দেখা যায় প্রপোর্শনাল টু আই, অর্থাৎ এই কারেন্টের সঙ্গে সম্পূর্ণ প্রপোর্শনাল হয়। এখন এখানে যদি প্রপোর্শনালিটি একটা কনস্ট্যান্ট দিয়ে দিই, তাহলে ফাইভি ইজ ইকুয়াল টু এল আই, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এল ইজ ইকুয়াল টু হচ্ছে ফাইভি আপন আই। এই যে এল এর কথা বলছি, এই এলকে বলা হয় সাবেশাঙ্ক, এই এলকেই বলা হয় কি না সাবেশাঙ্ক। আর এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় সাবেশ। কোন ঘটনাটা না নিজেই যদি নিজের উপর আবেশ ঘটায়, এই ঘটনাটা সাবেশ, এল হচ্ছে সাবেশাঙ্ক। তাহলে এল এর ডেফিনেশন আমরা এইভাবে বলতে পারি, দেখো যদি আই ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে এল ইজ ইকুয়াল টু 5e, মানে এই সার্কিটে যদি একক প্রবাহ মাত্রা যায়, তার জন্য যে পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্স আবিষ্ট হচ্ছে, সেটা হচ্ছে সাবেশাঙ্ক। এটা একটা অন্যভাবে আমরা বলতে পারি, দেখো যেহেতু 5e ইজ ইকুয়াল টু এল আই, এখান থেকে আমরা আবিষ্ট তড়িৎচালক বল নির্ণয় করতে পারি। কারণ ই সমান আমরা কি জানি, মাইনাস ডি ফাইভ বি আপন ডিটি, মাইনাস ডি ফাইভ বি আপন ডিটি, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস দেখো ডি ডিটি অফ এল ইন্টু আই, তাহলে এখান থেকে কী হবে মাইনাস এল ডি আই ডিটি, এল তো কনস্ট্যান্ট, তাহলে মাইনাস এল ডি আই ডিটি। তাহলে এইখান থেকে অনেক সময় আমরা ই এর ডেফিনেশন দিই, কারণ ই ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস এল ইন্টু ডি আই ডিটি। ওকে, তাহলে যদি মাইনাস এল ডি আই ডিটি হয়, দেখো যদি মাইনাস এল ডি আই ডিটি হয়, তাহলে ই ইজ ইকুয়াল টু যদি হয় মাইনাস এল ইন্টু ডিআই আপন ডিটি, তাহলে মড ই সমান বলতে পারি প্লাস, তাহলে এল সমান কত হবে দেখো মড ই আপন ডিআই আপন ডিটি। তাহলে এইখান থেকে যে আমরা ডেফিনেশনটা দিই সেটা হচ্ছে কি না ডিআই ডিটি ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এল ইজ ইকুয়াল টু হচ্ছে যে মড ই, মানে প্রবাহ মাত্রার পরিবর্তন যদি একক হয় সময়ের সাপেক্ষে, তাহলে যে তড়িৎচালক বল আবিষ্ট হবে সেটা হচ্ছে সাবেশাঙ্ক। তাহলে এইভাবে আমরা কিন্তু সাবেশাঙ্কর ডেফিনেশন দিতে পারি। আচ্ছা সাবেশাঙ্কের একক কি, খুবই ইম্পর্টেন্ট না, সাবেশাঙ্কের যে একক এসআই ইউনিট সেটা হচ্ছে হেনরি, মনে রাখবে সেটা কি না, সেটা হচ্ছে হেনরি, যেটা হচ্ছে এইচ দিয়ে প্রকাশ করা হয়। ওকে, তো দিস ইজ মোর ইম্পর্টেন্ট। নেক্সট দেখো আমরা এটা থেকে একটা কোয়েশ্চেন করবো। আচ্ছা তার আগে একটু আমরা যে একটা সার্কিটে যদি মনে করো দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত হবে, যদি মনে করো সেটা একটা ইন্ডাক্টর সার্কিট হয়, যেমন ধরো আমরা রেজিস্ট্যান্স সার্কিটের জন্য জানি ভি সমান আইআর হয়, তাহলে এই ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে তোমরা জানো ই সমান কত হয়, ই সমান মড ই যেটা হচ্ছে সেটা হচ্ছে এল ইন্টু ডিআইডিটি, তার মানে দেখো ডিআইডিটির উপর নির্ভর করবে। কিন্তু ডিআইডিটির উপর কীভাবে নির্ভর করবে, দেখো আমি তিনটে কেস নিয়েছি, একটা হচ্ছে আই ইকুয়াল টু কনস্ট্যান্ট, একটা হচ্ছে আই ইকুয়াল টু ইনক্রিজিং, একটা হচ্ছে আই ইকুয়াল টু ডিক্রিজিং। দেখো আই যদি কনস্ট্যান্ট হয় তাহলে সিম্পল ডিআইডিটি ইকুয়াল টু 0, তাহলে ডিআইডিটি ইকুয়াল টু 0 হয়, তাহলে বুঝতে পারছো যে আবেশ তড়িৎচালক বল দুই প্রান্তের মধ্যে ভি এবি সেটা লিখিস, তাহলে সেটা ইকুয়াল টু 0 হয়ে যাবে, তাহলে এখানে কোনো রকম ব্যাটারির সৃষ্টি হচ্ছে না। কিন্তু এইখানে দেখো যদি মনে করো কারেন্ট ইনক্রিজ করে, তাহলে ডিআইডিটি গ্রেটার দেন 0, তাহলে ডিআইডিটি যদি গ্রেটার দেন 0, তাহলে এই প্রান্তের ভোল্টেজ বি প্রান্তের থেকে বেশি হবে, ওই জন্য ভি এবি আমরা গ্রেটার দেন ইকুয়াল টু 0, গ্রেটার দেন 0 রেখেছি। তাহলে ভি এবি যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে এই দিকটাতে হবে পজিটিভ, এই দিকটাতে হবে নেগেটিভ, প্লাস মাইনাস এভাবে সৃষ্টি হবে। ওকে, এরপরে দেখো যদি মনে করো আই ডিক্রিজ হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, ডিআইডিটি লেস দেন 0, তাহলে ভি এবি লেস দেন 0, তাহলে ওই জন্য এই দিকটা নেগেটিভ, এই দিকটা পজিটিভ। তো এইভাবে দেখো আমরা ব্যাটারির যে কানেকশনটা হবে বা করসপন্ডিং যে ভোল্টেজ ডিফারেন্সটা হবে, তার জন্য যে ভার্চুয়াল ব্যাটারির কথা আমরা ভাবছি যে আবেষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে, তার ডাইরেকশন এইভাবে আমরা নির্ণয় করতে পারি। সেটা দেখতে হবে আমাদেরকে আই ইনক্রিজ হচ্ছে নাকি আই ডিক্রিজ হচ্ছে নাকি আই কনস্ট্যান্ট আছে। ওকে, তো নেক্সট দেখো আমরা সার্কিটে কীভাবে ইউজ করবো, দেখো তাহলে দেখো আমরা যদি একটা রেজিস্ট্যান্স সার্কিট জানি, সেক্ষেত্রে আমরা এইভাবে লিখি ভি এবি সমান আই ইন্টু আর। তাহলে যদি একটা ইন্ডাক্টর সার্কিট হয়, তাহলে মড ভি এবি কত হবে এল ইন্টু ডিআইডিটি, তাহলে দেখো এখানে যদি আমরা
কেভিএল প্রয়োগ করি, কিরচফস ভোল্টেজ ল যদি প্রয়োগ করি সার্কিটটার ক্ষেত্রে, দেখো এখানে মাইনাস থেকে প্লাস যাচ্ছে, তাহলে ই হয়ে গেল, ভোল্টেজ গেইন করছে। এদিকে দেখো মাইনাস আইআর, তাহলে এখানে কি হতো মাইনাস এল ইন্টু ডিআইডিটি। ই কত হয় এল ইন্টু ডিআইডিটি ইকুয়াল টু 0। তাহলে দেখো লুপ ইকুয়েশন আমরা এইভাবে লিখবো যদি এল আর সার্কিট থাকে, আর এবং এল একসঙ্গে থাকে। যদিও দেখো এই ধরনের কোয়েশ্চেন আমাদের বোর্ড এক্সামে বেশি আসে না, আমি জাস্ট কনসেপ্টটা দিয়ে রাখলাম, কিন্তু বেশি এর থেকে নিউমেরিক্যালস আমি দেখাইনি। তার কারণ হচ্ছে এই যে কনসেপ্টগুলো রয়েছে, এই কনসেপ্টগুলো বিশেষ করে নিট, জেই মেন, জেই অ্যাডভান্স এসব জায়গাতে কোয়েশ্চেন আসে, যে সার্কিটে যখন আমরা ইন্ডাক্টরকে ঢুকিয়ে দেবো সেইভাবে আমরা যদি প্রবলেমস করি, তো সেগুলো তুলনামূলকভাবে একটু জটিল প্রবলেম, যেগুলো আমাদের বোর্ডের সিলেবাসে নেই। তো যখন আমি নিট বা জেইর জন্য ডিসকাশন করবো তখন আমি অবশ্যই এগুলো ডিসকাস করবো। ওকে, তো আমরা নেক্সট যেটা সবচেয়ে সিম্পলেস্ট একটা প্রবলেমে চলে যাই। এখানে দেখো এখানে এরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু থাকতে পারে আমাদের বোর্ড এক্সামে, যদি কোনো সলিনয়েডে প্রবাহ মাত্রা 50 এম্পিয়ার পার সেকেন্ড হারে হ্রাস পায়, তার মানে এখানে ডিআই/ডিটি তোমাকে বলে দিয়েছে -50। কেন না 50 এম্পিয়ার পার সেকেন্ড হারে হ্রাস পায় বলছে। তাহলে সাবেসের জন্য আবিষ্ট তড়িৎচালক বলের মান নির্ণয় করো, মানে ই এর মান তোমাকে জিজ্ঞেস করছে। যেখানে সলিনয়েডের সাবেসাঙ্ক দেখো এল ইকুয়াল টু বলা আছে কত 1.81 ইন্টু 10⁻⁻⁴ হেনরি। তো তোমরা কি করে করবে, ভেরি সিম্পল, ই ইকুয়াল টু কত হয় বলো মাইনাস এল ইন্টু ডিআইডিটি। তাহলে দেখো মাইনাস এর মান তো দেওয়া আছে 1.81 ইন্টু 10⁻⁻⁴, আর ডিআইডিটি কত -50। তো এটা তোমরা গুণ করো, তাহলে ই পেয়ে যাবে ভোল্টে। ওকে, ভেরি সিম্পল প্রবলেম, কিন্তু অনেক সময় দিয়ে দেয়, তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে ডিআইডিটি কত দিয়েছে। অনেক সময় ডাইরেক্ট ডিআইডিটি না দিয়ে ডিআই আর টি আলাদা আলাদা করে দেয়, যে প্রবাহ মাত্রার এত সময় এত প্রবাহ মাত্রা চেঞ্জ হয়েছে, তখন সেখানে তোমাকে ডিআইডিটি বের করতে হবে, সময় আর প্রবাহ মাত্রার যে পরিবর্তন। ওকে, তো চলো নেক্সট যাই। নেক্সট বলছে আবেশকের সঞ্চিত শক্তি, যে আবেশকে কতটা শক্তি সঞ্চিত হবে। দেখো তাহলে দেখো আবেশকের যদি আমরা এখন দেখলাম যে ই যেটা আমি মডুলাস ভ্যালু বলছি, তাহলে ই যদি হয় মনে করো আমরা এখন লিখেছি এল ইন্টু ডিআইডিটি হবে, এল ইন্টু ডিআইডিটি। তাহলে ই ডিটি মানে ডিটিটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে দিস ইজ বেসিক্যালি এল ডিআই। বোথ সাইডে যদি তোমরা আই দিয়ে গুণ করো, দেখো এটা হয়ে যাবে ই আই ডিটি ইজ ইকুয়াল টু এল আই ইন্টু ডিআই। দেখো বোথ সাইডে আমি কেন আই দিয়ে গুণ করলাম, এইখানে দেখো এই যে ই ইন্টু আই এটা আসলে কি, বা আইডিটি আসলে কি বলো, আইডিটি যদি এইভাবেও আমরা বলি আরও সিম্পল হবে। যদি আইডিটি বলি, আইডিটি হচ্ছে আধান, আইডিটিকে একটু আগে বললাম আধান ডি কিউ, তাহলে ই ইন্টু ডি কিউ আমরা বলতে পারি ইকুয়াল টু দেখো এল আই ডিআই। আচ্ছা ই ইন্টু ডি কিউটা আসলে কি ডিডাব্লিউ, কারণ ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি, তোমরা জানো ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি, এখানে ভি এর জায়গায় কে আছে তড়িৎচালক বল, তাহলে ডি কিউ যদি ইন্টু ই থাকে তার মানে আসলে কত ডিডাব্লিউ। তাহলে এখানে যে কৃতকার্যটা হচ্ছে দেখো সেটা হচ্ছে ডিডাব্লিউ, দ্যাট ইজ এল ইন্টু আই ডিআই। তার মানে আমরা যদি 0 থেকে আই পর্যন্ত কারেন্ট তৈরি করতে চাই ওখানে, তাহলে তখন আমাকে কতটা কার্য করতে হবে সেটাই এনার্জি হিসাবে স্টোর হবে। তাহলে যদি সেক্ষেত্রে আমরা বলি ইন্টিগ্রেশন ডিডাব্লিউ, তাহলে সেক্ষেত্রে এল ইন্টু ইন্টিগ্রেশন আই ডিআই, মনে করো এটা 0 থেকে আমি আই বললাম, তাহলে কত হবে এল ইন্টু I²/2। এই যে ওয়ার্ক ডানটা হচ্ছে, এই ওয়ার্ক ডানটা আসলে এনার্জি, তাহলে এনার্জি আমরা বলতে পারি হাফ এল I²। এই এনার্জিটাই কিন্তু ওর মধ্যে স্টোর্ড এনার্জি হিসাবে থাকবে। কারণ দেখো যখনই আমরা আইকে চেঞ্জ করব তখনই কি হচ্ছে ফ্লাক্সের সৃষ্টি হবে। তাহলে আইকে যদি আরও ফার্দার চেঞ্জ করতে চাই তাহলে কত অপোজ করবে লেন্সের সূত্র অনুযায়ী, তাহলে আইকে যদি আরও ফার্দার চেঞ্জ করতে চাই তাহলে আমাদের ওয়ার্ক ডান করতে হবে, সেই ওয়ার্ক ডানটা এর মধ্যে শক্তি হিসাবে সঞ্চিত থাকবে। তাহলে এটা হচ্ছে আবেশিক সঞ্চিত শক্তি, ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, এটা কিন্তু এক্সামে আসে, এটা হচ্ছে হাফ এল I²। নেক্সট দেখো আমরা এর থেকে একটা কোয়েশ্চেন করছি, আরও একটা কোয়েশ্চেন করছি। কি বলছে দেখো, বলছে একটি কুণ্ডলীর সাবেসাঙ্ক কত হলে, মানে এল ইকুয়াল টু তোমাকে নির্ণয় করতে হবে 200 এম্পিয়ার প্রবাহ মাত্রার জন্য, মানে আই ইকুয়াল টু গিভেন রয়েছে 200 এম্পিয়ার প্রবাহ মাত্রার জন্য এটি 1 কিলোওয়াট আওয়ার শক্তি ধারণ করতে পারে। তার মানে ইউ ইকুয়াল টু দেওয়া আছে 1 কিলোওয়াট ইন্টু আওয়ার। 1 কিলোওয়াট ইন্টু আওয়ার মানে কত জুল, তোমাদের নিশ্চয়ই মনে আছে 1 কিলোওয়াট মানে হচ্ছে 10⁻³ ওয়াট। এটা আমরা তড়িৎ শক্তি চ্যাপ্টারে করেছি, 10⁻³ ওয়াট। 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। আর ওয়াট সেকেন্ডে আসলে কি, ওয়াট সেকেন্ডে হচ্ছে যে আসলে জুল, তাহলে 36 ইন্টু 10⁵ জুল। দেখো এটা হচ্ছে এনার্জি। তাহলে বলো এটা এইভাবে তোমরা মনে রেখেছিলে 3.6 ইন্টু 10⁶, কোনো বিষয় নয় ব্যাপারটা, এটা তোমরা ডাইরেক্ট মুখস্থ রাখতে পারো। এবার দেখো আমরা বলছি যে এখানে কুণ্ডলীর সাবেসাঙ্ক কত হলে এর নির্ণয় করতে হবে। তাহলে ইউ এল এবং আই এর মধ্যে যে রিলেশন এখনই আমরা বলেছি ইউ ইকুয়াল টু হাফ এল I²। তাহলে এখান থেকে এল কি করে পাবো না 2U/I²। ওকে, তাহলে 2 ইন্টু দেখো ইউর মান কত 3.6 ইন্টু 10⁻⁻6 ডিভাইড বাই I² মানে 200 স্কোয়ার। ওকে, এটা তোমরা ক্যালকুলেশন করো, হেনরি এককে এটা পেয়ে যাবে। ওকে, হেনরি এককে তোমরা আনসার পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট দেখি। নেক্সট দেখো কি বলছে,
যে সলিনয়েডের সাবেশাঙ্ক এবং এর মধ্যে সঞ্চিত শক্তি। একটা সলিনয়েড রয়েছে, দেখো যে সলিনয়েডের প্রবাহমাত্রা আই, তোমরা জানো যদি সলিনয়েডের প্রবাহমাত্রা আই হয় এবং সেটা যদি এন পাকের সলিনয়েড হয়, মানে প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা এন পাক বলবো না, প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা এন, প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা যদি এন হয়, আর এই ডিস্টেন্সটা মনে করো আমি এল দৈর্ঘ্যের কথা বলছি, তাহলে এখানে মোট পাক সংখ্যা ক্যাপিটাল এন সমান হয়ে যাবে স্মল এন ইন্টু এল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এর ফেস এরিয়া, এর যে এরিয়া ক্রস সেকশনাল এরিয়া, সেটাকে আমরা এ ধরে নিলাম, বা আমরা এসও ধরতে পারি, যেহেতু এস ধরছি এসেই ধরি, বুঝতে সুবিধা হবে। ক্রস সেকশনাল এরিয়া, এর যে ক্রস সেকশনাল এরিয়া সেটাকে আমরা এস ধরে নিয়েছি। তাহলে বলো এখানে যে ম্যাগনেটিক ফিল্ড হয়, আমরা এম্পিয়ারের বদ্ধপদ সূত্র থেকে পড়েছি, ম্যাগনেটিক ফিল্ড যেটা হয় সেটা হচ্ছে মিউ জিরো এ নাই। এখানে কিন্তু ইনফাইনাইট ওয়্যারের সলিনয়েডের কথা বলা হচ্ছে, এটা খেয়াল রাখবে, আদারওয়াইজ কিন্তু এই এক্সপ্রেশনটা এটা হবে না, মিউ জিরো এ নাই হবে না। ওকে, আচ্ছা আমরা আরও একটা কথা এখানে বলতে পারি, যে যদি মনে করো ইনফাইনাইট নাও হয়, কিন্তু পাক যদি খুব ঘন ঘন থাকে, খুব কাছাকাছি পাক থাকে, প্রচুর পাক থাকে যদি পারমানেন্ট লেন্থে, সেটা কিন্তু ইনফাইনাইট সলিনয়েডের ইকুইভ্যালেন্ট। ওকে, ওই জন্য অনেক সময় বি ইকুয়াল টু মিউ জিরো এ নাই রেজাল্ট আমরা ইউজ করি। তাহলে বি ইকুয়াল টু মিউ জিরো এ নাই কি হচ্ছে, এর ভেতরে যে ম্যাগনেটিক ফিল্ড এক্সিসের উপরে, তাহলে বলে এখানে ফ্লাক্স কত হবে, বি ইন্টু এস। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স দেখো ফাই সমান হয়ে যাবে বি ইন্টু এস। তাহলে আমরা বলতে পারি মিউ জিরো এন আই ইন্টু এস। এখন দেখো স্মল এন ইকুয়াল আমরা লিখতে পারি, স্মল এন ইকুয়াল লিখতে পারি ক্যাপিটাল এন বাই এল। তাহলে এখানে হয়ে যাবে দেখো মিউ জিরো ইন্টু ক্যাপিটাল এন বাই এল ইন্টু এস ইন্টু আইটাকে আমরা আলাদা রাখি, দিস ইজ ইকুয়াল টু ফাই, ম্যাগনেটিক ফ্লাক্স ফাই বিও আমরা বলতে পারি ম্যাগনেটিক ফ্লাক্স। ওকে, তাহলে এটা হয়ে গেল। দেখো এবারে দেখো যদি আমরা এক কাজ করি, যে যদি আমরা বলি যে এটা এন পাকের রয়েছে, তাহলে ফাই ইন্টু তো বিএস হবে না, ফাই ইন্টু কত হবে এন বিএস, কারণ ম্যাগনেটিক ফ্লাক্স একটা পাকের জন্য বিএস হয়, এন সংখ্যক পাকের জন্য এন বিএস। তাহলে এখানেও একটা এন দিয়ে মাল্টিপ্লাই হবে, এখানেও একটা এন দিয়ে মাল্টিপ্লাই হবে, এখানে দেখো একটা এন চলে এসছে। তাহলে আলটিমেটলি এটা যেটা হবে মিউ জিরো ইন্টু এন স্কোয়ার বাই এল ইন্টু এস ইন্টু আই। আচ্ছা যদি এইখানে এল থাকে, এখানে এন স্কোয়ার থাকে, এইটাকে এল স্কোয়ার করে নিই, তাহলে মিউ জিরো ইন্টু দেখো এন স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু এস ইন্টু এল হবে নাকি, এস ইন্টু এল, এটা ব্রেকেট দেওয়ার প্রয়োজন নেই, এত বেশি ব্রেকেট দিয়ে লাভ নেই। এখানে দেখো এস ইন্টু এল ইন্টু হয়ে যাবে আই। আচ্ছা দেখো এস ইন্টু এল মানে কি, এস ইন্টু এল মানে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য মানে ভলিউম, তাহলে এটা দেখো হয়ে যাবে মিউ জিরো ইন্টু এই ক্যাপিটাল এন বাই এল মানে স্মল এন, তাহলে মিউ জিরো এন স্কোয়ার ইন্টু ভি, ভি মানে ভলিউম ইন্টু আই। তাহলে দেখো ফাইনালি ফাইয়ের যে এক্সপ্রেশনটা আমরা পেলাম, অর্থাৎ ফাই বি যেটা পাচ্ছি সেটা কি মিউ জিরো এন স্কোয়ার ভি, মিউ জিরো এন স্কোয়ার ইন্টু ভি, ভি কিন্তু ভলিউম, ক্যারেক্টার ভোল্টেজ নয়, ভি হচ্ছে ভলিউম ইন্টু আই। এই এক্সপ্রেশনটাকে যদি আমরা একটু আগেই যেটা পড়লাম যে ফাই বি ইজকুয়াল টু এল আই এর সঙ্গে কম্পেয়ার করি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এল ইজকুয়াল টু কত। তাহলে সলিনয়েডের মধ্যে সলিনয়েডের যে সাবেশাঙ্ক এল, যে এল সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম, সেই এল ইজকুয়াল টু কত মিউ জিরো এন স্কোয়ার ইন্টু ভি। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে এন হচ্ছে একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, ভি হচ্ছে যে ভলিউম অফ দ্য সলিনয়েড। ওকে, তাহলে এখানে সঞ্চিত শক্তি কত হবে, হাফ এল আই স্কোয়ার। সঞ্চিত শক্তি কত হবে, আচ্ছা সঞ্চিত শক্তি কত হবে বলো, তাহলে সঞ্চিত শক্তি ইউ হয়ে যাবে দেখো হাফ এল আই স্কোয়ার। আচ্ছা বলো বি ইজকুয়াল টু কত হবে, বি ইজকুয়াল টু হয় মিউ জিরো এন আই, তাহলে আই ইজকুয়াল টু কত হবে বি বাই মিউ জিরো এন, আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আই স্কোয়ারের জায়গায় আমরা এটা পুট করতে পারি, আর এল এর জায়গায় মিউ জিরো এন স্কোয়ার ভি পুট করে দেবো। তাহলে দেখো এল কত, এল হচ্ছে যে মিউ জিরো এন স্কোয়ার ভি। ওকে, এটাকে বি আর মিউ জিরো দিয়ে প্রকাশ করতে হবে অনলি। তাহলে কীভাবে করতে পারি দেখো, তাহলে দেখো হাফ ইন্টু এল এর মান কত, এল এর মান হচ্ছে মিউ জিরো এন স্কোয়ার ভি, মিউ জিরো এন স্কোয়ার ইন্টু ভি, ভি কিন্তু ভলিউম খেয়াল রাখতে হবে, আই স্কোয়ার মানে বি স্কোয়ার আপন মিউ জিরো স্কোয়ার এন স্কোয়ার, বি স্কোয়ার আপন মিউ জিরো স্কোয়ার এন স্কোয়ার। তাহলে এন তো কেটে গেল, একটা মিউ জিরো থাকবে, দেখো এন স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে হাফ ইন্টু বি স্কোয়ার আপন নিচে একটা মিউ জিরো থাকছে ইন্টু ভি, এটা হচ্ছে ইউ সলিনয়েডের ভেতরে এনার্জি। এবার দেখো যদি আমরা বলি একক আয়তনে ইউ বাই ভি, দ্যাট ইজ হাফ ইন্টু বি স্কোয়ার আপন মিউ জিরো, এটা হচ্ছে প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি, এটা হচ্ছে হাফ বি স্কোয়ার মিউ জিরো। খেয়াল রাখতে হবে প্রতি একক আয়তনের শক্তি। কিন্তু একটা বিষয় খেয়াল রাখো, এখানে দেখো এখানে বি এবং মিউ জিরোর টার্মসে এক্সপ্রেশনটা এসছে, এখানে এল এর সঙ্গে কোনো সম্পর্কই নেই, মানে যে কোনো ম্যাগনেটিক ফিল্ডে এটা সঞ্চিত শক্তি। তোমরা দেখবে আমরা যখন ক্যাপাসিটার পড়েছিলাম সেখানেও আমি একটা এক্সপ্রেশন নির্ণয় করেছিলাম, হাফ এপসাইলন জিরো স্কোয়ার নির্ণয় করেছিলাম তো ক্যাপাসিটারের ভেতরে শক্তি, কিন্তু আসলে এটা যে কোনো ইলেকট্রিক ফিল্ডের শক্তি। তার কারণ দেখো এখানে ক্যাপাসিটারের কোনো টার্মই নেই,
এখানেও তেমনি দেখো নির্ণয় তো করছি সলিনয়েডের ভেতরে শক্তি, কিন্তু আছে আসলে বি এবং মিউ, মানে যে কোনো চৌম্বক ক্ষেত্রের শক্তি। এবং এর সঙ্গে দেখো সিমিলারিটি আছে, এখানে হাফ বি স্কোয়ার, এখানে হাফ স্কোয়ার, এখানে নিচে মিউ জিরো, এখানে সাইডে এপসাইলন জিরো হবেই, মিউ জিরো এবং এপসাইলন জিরো বুঝতে পারছো উপর নিচে থাকে। তাহলে দেখো আমাদের এটাও হয়ে গেল। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন। দেখো মিউচুয়াল ইন্ডাকশনে কি, এটা হচ্ছে একটু সামান্য আমাদের যে সেলফ ইন্ডাকশন ছিল তার থেকে একটু সামান্য আলাদা হবে। কি আলাদা হবে সামান্য, না সেলফ ইন্ডাকশনে কী ছিল, যে নিজের উপর আবেশ ঘটাচ্ছিল, কিন্তু এখানে বিষয়টা আলাদা। এসে একটাতে কারেন্ট যাবে, দ্বিতীয়টাতে আবেশ ঘটবে। মানে একটাকে আমরা বলবো প্রাইমারি কয়েল বা মুখ্য কুণ্ডলী, প্রাইমারি কয়েল বা একে আমরা বলতে পারি মুখ্য কুণ্ডলী, আরেকটাকে আমরা বলতে পারি সেকেন্ডারি কয়েল বা গৌণ কুণ্ডলী। গৌণ কুণ্ডলী কাকে বলবো, যেটাতে তড়িৎচালক বল আবিষ্ট হবে। মুখ্য কুণ্ডলী কাকে বলবো, যার মধ্যে প্রবাহমাত্রা সৃষ্টি হবে। তাহলে এর মধ্য দিয়ে প্রবাহমাত্রা সৃষ্টি হওয়ার জন্য এইখানে একটা চৌম্বক ফ্লাক্সের সৃষ্টি হবে, এবং এই যে ফাইবি এটাও কিন্তু হয়ে যাবে প্রপোর্শনাল টু আই। কিন্তু এখানে এদের মধ্যে যে মিউচুয়াল ইন্ডাকটেন্স সেটা যদি আমরা এম বলি, তাহলে এখানে ফাইভ বি ইজুয়াল টু এম আই হয়ে যাবে। তাহলে এম ইজুয়াল টু কত হবে, দেখো ফাইভ বি আপন আই। এটাকে বলা হয় পারস্পরিক আবেশাঙ্ক। এটা কি বলা হয়, পারস্পরিক আবেশাঙ্ক। তোমরা যদি একটু খেয়াল করো এর ইউনিট এবং এল এর ইউনিট একই হবে, কারণ এলও ফাই আপন আই ছিল, কাজে এরও যদি আমরা এসআই ইউনিট বলি সেটা হেনরি হবে, যেটাকে আমরা সাধারণত এইচ দিয়ে প্রকাশ করি। আদারওয়াইজ যদি তোমরা এইভাবে প্রকাশ করতে চাও তাও প্রকাশ করতে পারো, কারণ ফাইভের ইউনিট আমরা জানি ওয়েবার, কারণ হচ্ছে যে এম্পিয়ার, তাহলে এটা হচ্ছে ওয়েবার এম্পিয়ার ইনভার্স। এই ওয়েবার এম্পিয়ার ইনভার্স আর হেনরি আসলে সেম বিষয়। ওকে, তো আগের মতো এখানেও আমরা ই নির্ণয় করতে পারি। দেখো যেহেতু ফাই ইজুয়াল টু অর্থাৎ ফাইভ বি ইজুয়াল টু এম ইন্টু আই হচ্ছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি নাকি যে ডি ফাইভ বি আপন ডিটি সমান হয়ে গেল এম ইন্টু ডিআই আপন ডিটি, বুঝছে নাকি? তাহলে ডি ফাইভ বাই ডিটি তো ই মড ই, তাহলে মড ই সমান হয়ে গেল এম ইন্টু ডিআই আপন ডিটি। তাহলে এখান থেকে আমরা এম ডিফাইন করতে পারি মড ই আপন ডিআই আপন ডিটি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ডিআই বাই ডিটি ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এম ইজ ইকুয়াল টু মড ই, আগের মতোই এল এর যেমন ডেফিনেশনটা করেছিলাম। আচ্ছা, এল এর যেমন ডেফিনেশনটা করেছিলাম তেমনি দেখো এইখানে আমরা লিখতে পারতাম এই এক্সপ্রেশনটা থেকে যে যদি আই ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে এম ইজ ইকুয়াল টু 5e। এখান থেকেও কিন্তু এম এর ডেফিনেশন দেওয়া হবে যদি প্রতি একক প্রবাহমাত্রার জন্য মুখ্য কুণ্ডলীতে প্রতি একক প্রবাহমাত্রার জন্য গৌণ কুণ্ডলীতে যে পরিমাণ আবেশ ঘটে, যে পরিমাণ চৌম্বক ফ্লাক্স পাওয়া যায়। আর এখানে কি, এখানে দেখো প্রাইমারি কুণ্ডলীতে যদি প্রবাহমাত্রা পরিবর্তনের হার একক হয় তাহলে সেকেন্ডারি কুণ্ডলীতে যে তড়িৎচালক বলটা আবিষ্ট হবে সেটা হচ্ছে যে পারস্পরিক আবেশাঙ্ক। তো এইভাবে তোমরা ডেফিনেশনগুলো একটু মনে রাখবে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে ডেফিনেশনগুলো মনে রাখতে অনেক সুবিধা। ওকে, এবার আমরা আদর্শ সংযোগের জন্য দুটি সলিনয়েডের পারস্পরিক আবেশ, যেহেতু আমরা একটা সলিনয়েডের জন্য পড়েছিলাম সাবেশাঙ্ক এখানে নির্ণয় করলাম এল ইকুয়াল টু মিউ জিরো এন স্কয়ার ভি, তেমনি আমরা নির্ণয় করবো আদর্শ সংযোগের জন্য দুটি সলিনয়েডের পারস্পরিক আবেশ। ওকে, যদি দুটি সলিনয়েড হয় তাহলে একটাকে আমরা প্রাইমারি ধরবো, একটাকে সেকেন্ডারি ধরবো। মনে করো এই ইউলোটাকে আমরা প্রাইমারি ধরেছি, তাহলে ইউলোটাতে কারেন্ট হচ্ছে যে আই, ইউলোটার পাক সংখ্যা হচ্ছে N1, দুটোর ফেজ এরিয়া মোটামুটি সেম এস। আচ্ছা, সেকেন্ড যেটা হচ্ছে যে রেডটার এর যে পাক সংখ্যা সেটা হচ্ছে N2, N1 হচ্ছে প্রাইমারির পাক সংখ্যা, N2 হচ্ছে সেকেন্ডারির পাক সংখ্যা। তাহলে বলো প্রাইমারি কুণ্ডলীতে প্রবাহ মাত্রার জন্য এই এর ভেতরে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে অর্থাৎ বি যেটা চৌম্বক আবেশ যেটা মিউ জিরো এনআই বলা হয়, সেটা কত হবে মিউ জিরো ইন্টু, আচ্ছা এটির দৈর্ঘ্যটা আমরা এল বলে নিই, মোট দৈর্ঘ্যটা। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে কতগুলো পাক আছে N1 আপন এল ইন্টু আই। তাহলে দেখো এই যে বিটা হচ্ছে এটা হচ্ছে যে প্রাইমারি কুণ্ডলীতে প্রবাহ মাত্রার জন্যে যে এক্সিসের উপরে যে চৌম্বক ক্ষেত্র, তাহলে ফ্লাক্সটা আবিষ্ট হবে কোথায় সেকেন্ডারি কুণ্ডলীতে। তাহলে সেকেন্ডারি কুণ্ডলীতে যে চৌম্বক ফ্লাক্স হবে তার জন্য সেটা কত হবে সেকেন্ডারি কুণ্ডলীর পাক সংখ্যা ইন্টু ম্যাগনেটিক ফিল্ড ইন্টু এরিয়া N2 BS। তাহলে যদি মানটা আমরা বসিয়ে দিই দেখো, তাহলে N2 ইন্টু বি এর মান হয়ে গেল মিউ জিরো ইন্টু N1 আপন এল ইন্টু এস আই ইন্টু এস। ওকে, আইটাকে আমরা আলাদা রাখবো। তাহলে দেখো এটা হয়ে যাবে মিউ জিরো ইন্টু N1 ইন্টু ডিভাইড বাই এল, ওকে, ইন্টু এস ইন্টু আই। তাহলে দেখো এইটা হয়ে গেল 5b ইকুয়েশন নাম্বার। এখন 5b সমান যদি আমরা এমআই এর সঙ্গে এটাকে কম্পেয়ার করি, কারণ আমরা একটু আগেই পড়লাম যে 5b আসলে এম ইন্টু আই, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট এম পেয়ে যাব, এটাই হয়ে যাবে এম। তাহলে এখানে যে পারস্পরিক আবেশাঙ্ক এম হয়ে যাবে মনে করো, সে এমটা হয়ে যাবে দেখো মিউ জিরো ইন্টু N1 ইন্টু আপন এল
ইন্টু এস, এইটা হয়ে যাবে তোমার পারস্পরিক আবেশাঙ্ক এম এর এক্সপ্রেশন। তো ওখানে ছিল মিউ জিরো এন স্কোয়ার ভি, এখানে ভি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি না কারণ এন ওয়ান ইন্টু এন টু হয়ে গেছে, এন ওয়ান ইন্টু এল এস। এখন দেখো এখানে এম এল ওয়ান এল টুর মধ্যে একটা রিলেশন আছে। একটু আগে দেখো আমরা যেটা পড়েছিলাম না, এই এক্সপ্রেশনটা দেখো, এইখানে দেখো। আচ্ছা এখানে তো আমরা এম বলছি, কিন্তু দেখো এই যে কুণ্ডলী এর তো একটা নিজস্ব আবেশাঙ্ক রয়েছে, সাবেশাঙ্ক রয়েছে, মানে এল ওয়ান এল টু তো রয়েছে। এই এম এল ওয়ান এল টুর মধ্যে একটা সম্পর্ক রয়েছে, জানো তো? এম এল ওয়ান এল টুর মধ্যে সম্পর্ক কি না, এম ইজ ইকুয়াল টু কে রুট ওভার এল ওয়ান প্লাস এল ওয়ান ইন্টু এল টু। এই এক্সপ্রেশনটা আমি প্রমাণ করছি নি, কিন্তু এই এক্সপ্রেশনটা তোমাদের মনে রাখা প্রয়োজন যে যেমন এদের দুজনের মধ্যে একটা পারস্পরিক আবেশাঙ্ক আছে, তেমনি এদের দুজনের মধ্যে তো সাবেশাঙ্ক আছে। তাহলে সেই সাবেশাঙ্কের সঙ্গে পারস্পরিক আবেশাঙ্কের কি কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে। এম ইজ ইকুয়াল টু কে রুট ওভার এল ওয়ান এল টু। কেটাকে বলা হয় কাপলিং কনস্ট্যান্ট, মনে রাখবে। কেটাকে কি বলা হয়? কাপলিং কনস্ট্যান্ট, কাপলিং কনস্ট্যান্ট বলা হয়। দেখো কে এর মান হচ্ছে যে 0 লেস দেন কে লেস দেন ইকুয়াল টু 1। কে এর মান ম্যাক্সিমাম 1 হতে পারে। কে এর মান কখন 1 হবে? যদি আদর্শ সংযোগ হয়, অর্থাৎ এম ইজ ইকুয়াল টু রুট ওভার এল ওয়ান এল টু। আদর্শ সংযোগের ক্ষেত্রে এই এক্সপ্রেশনটা হবে। অর্থাৎ আমরা একটু আগেই যে কথাটা বলছিলাম, এখানে আদর্শ সংযোগের কথা হচ্ছে। তাহলে এইখানেও যদি আমরা বলি যে এর যদি এল ওয়ান হয় আর এর যদি এল টু হয়, তাহলে এইখানে আমরা কি রিলেশন পাবো? এম ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এল ওয়ান এল টু। এটাকে আমরা ভেরিফিকেশান করতে পারি যে সত্যিই কি পাচ্ছি। কারণ দেখো আমার কাছে যেমন এম এর এক্সপ্রেশন রয়েছে, আমার কাছে যেরকম এম এর এক্সপ্রেশন রয়েছে যে এম ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু এন ওয়ান ইন্টু আপন এল ইন্টু এস, তেমনি আমার কাছে তো এল এর এক্সপ্রেশনও রয়েছে মিউ জিরো এন স্কোয়ার ভি। তাহলে দেখো যদি আমরা প্রাইমারি কুণ্ডলীর ক্ষেত্রে এটা এল ওয়ান বলি, তাহলে এটা কত হয়ে যাবে? মিউ জিরো ইন্টু এন ওয়ান স্কোয়ার আপন এল স্কোয়ার ইন্টু এস ইন্টু এল, এস দিয়ে প্রকাশ করছি। তাহলে দেখো একটা এল তো কেটে যাবে, তাহলে কত হবে? মিউ জিরো এন ওয়ান স্কোয়ার আপন এল ইন্টু এস, বলতে পারি। এটা হলো এল ওয়ান। তাহলে এল টু কত হবে বলো? এল টু হবে দেখো মিউ জিরো ইন্টু এন টু স্কোয়ার আপন এল ইন্টু এস। তাহলে দেখো যদি এদিক থেকে আমরা এম এর স্কোয়ার করি কত হবে? এম স্কোয়ার ইকুয়াল টু মিউ জিরো স্কোয়ার ইন্টু এন ওয়ান স্কোয়ার ইন্টু এন টু স্কোয়ার আপন এল স্কোয়ার ইন্টু এস স্কোয়ার। দেখো এখানে এল ওয়ান এল টুতে মাল্টিপ্লাই করো, এল ওয়ান এল টু কত হবে দেখো, মাল্টিপ্লাই করো মিউ জিরো স্কোয়ার ইন্টু এন ওয়ান স্কোয়ার ইন্টু এন টু স্কোয়ার আপন এল স্কোয়ার ইন্টু এস স্কোয়ার। দেখো তো এই এক্সপ্রেশনটা এম স্কোয়ারের আর এই এক্সপ্রেশনটা এল ওয়ান এল টুর কি সমান নয়? অবশ্যই সমান। মানে দেখো এই এক্সপ্রেশনটা আদর্শ সংযোগের ক্ষেত্রে কিন্তু ভেরিফাই হয়ে গেল যে এম ইকুয়াল টু হয়ে যায় স্কোয়ার রুট অফ এল ওয়ান এল টু। ওকে, তো এইভাবে আমরা ওই রেজাল্টটাকে ভেরিফাই করতে পারি। অনেক সময় এটা প্রুফ করতে দিয়েও দেয়, তখন আমরা স্পেশাল কেস সলিনয়েডের ক্ষেত্রে এই প্রুফটা আমরা করতে পারবো। ওকে, তো দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টপিক্স। এবার দেখো আবেশকের সমবায় অর্থাৎ শ্রেণী এবং সমান্তরাল সমবায় আমরা এখানে প্রমাণ করব না, ডাইরেক্ট আমি তোমাদেরকে মানগুলো বলবো। দুটো যদি শ্রেণী সমবায় থাকে, এখানে যে ইকুইভ্যালেন্ট ইন্ডাক্টেন্সটা হবে সেটা সিম্পলি এল ওয়ান প্লাস এল টু, যেরকম রেজিস্টারের ক্ষেত্রে হয়। কিন্তু দেখো এদের দুজনের মধ্যে যে পারস্পরিক আবেশাঙ্ক রয়েছে এম, সেটার জন্য এখানে একটা প্লাস মাইনাস টু এম টার্ম হবে। প্লাস এম টু এম কখন হবে? প্লাস মাইনাস এম কখন হবে না, যখন এটাকে ফ্লাক্সটা যখন অ্যাড হবে, অর্থাৎ যদি পজিটিভ কাপলিং হয় তাহলে প্লাস, যদি নেগেটিভ কাপলিং হয় তাহলে মাইনাস এম। সিমিলারলি দেখো এইখানে এলএস যেটা হবে, এটা হচ্ছে এল সিরিজ, তাহলে এটা এর প্যারালাল বলবো। এল প্যারালাল যেটা হবে সেটা রেজিস্ট্যান্সের মতোই হবে এল ওয়ান এল টু আপন এল ওয়ান প্লাস এল টু। কিন্তু যেহেতু এদের দুজনের মধ্যে পারস্পরিক আবেশাঙ্ক এম, এখানে একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, এখানে মাইনাস এম স্কোয়ার হবে, এখানে যেরকম আগে হয়েছিল প্লাস মাইনাস টু এম হবে। তো এই এক্সপ্রেশন দুটো একটু মনে রাখবে। যদি বাই চান্স এটা কম্পিটিটিভ এক্সামে আসে, আমাদের বোর্ড এক্সামে আসার সম্ভাবনা খুবই কম, কম্পিটিটিভ এক্সামে এর নিউমেরিক্যালস আসতে পারে। বোর্ড এক্সামের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা এডি কারেন্ট। দেখো ঘূর্ণি প্রবাহ কি, এটা একটু খেয়াল রাখবে যে যদি মনে করো কোনো রকম এরকম স্ল্যাব থাকে, ধাতব স্ল্যাব যদি ম্যাগনেটিক ফিল্ডে মুভ করে, অর্থাৎ এই যদি ফ্লাক্সের পরিবর্তন হয়, তাহলে এইখানে কি হবে? এই সারফেসে কি হবে? এরকম ধরনের কারেন্ট সৃষ্টি হবে, এরকম ধরনের ঘূর্ণি প্রবাহ মাত্রার সৃষ্টি হবে। তো তোমরা এই ডেফিনেশনটা একটু পড়ে নেবে। দেখো আমি এখানে অনেক ডেফিনেশন লিখিনি, তোমাদের যদি পুরো টোটাল নোটসটা তোমাদের চাই তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, অথবা আমাকে ডাইরেক্ট তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে নোটসটা দিয়ে দেবো 7551892726। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে, তোমাদেরকে আমি ডাইরেক্ট এই যে পুরো টোটাল পিডিএফ নোটস টোটাল
একদম সুন্দর করে যে পিডিএফ নোটস লেখা আছে সেই পিডিএফ নোট তোমাদেরকে শেয়ার করে দেবো। ওকে, টপিক ওয়াইজ তোমরা পেয়ে যাবে। তো দেখো এখানে অনেক জায়গায় আমি ওই জন্য ডেফিনেশন অনেক জায়গায় লিখিনি, কারণ অতগুলো ডেফিনেশন লিখে তো পড়ানো সম্ভব নয়। আমাদের এখানে শুধুমাত্র উদ্দেশ্য টপিকগুলোকে বুঝতে পারা। ওকে, কিন্তু যেখানে মনে করো ডেফিনেশনটা না লিখলেই নয়, সেখানে আমি ডেফিনেশনটা লিখেছি। তো দেখো ঘূর্ণিপ্রবাহ আসলে কি? ঘূর্ণিপ্রবাহ হচ্ছে যে যদি মনে করো কোনো একটা ধাতব এরকম স্ল্যাব থাকে, সেই ধাতব স্ল্যাব যদি মনে করো কোনো ম্যাগনেটিক ফিল্ডে গতিশীল হয়, তাহলে তার সারফেসে বা সেখানে যদি ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হয়, সবসময় গতিশীল হয়ে যে ফ্লাক্সের পরিবর্তন করতে হবে তার কোনো মানে নেই, আগেই বলেছি। ম্যাগনেটিক ফ্লাক্সের যদি পরিবর্তন হয় তাহলে সেখানে এরকম ধরনের ঘূর্ণিপ্রবাহ সৃষ্টি হয়। তো এই ঘূর্ণিপ্রবাহটা খুব একটা ভালো জিনিস নয়, কারণ কি ঘূর্ণিপ্রবাহ এখানে যদি সৃষ্টি হয় তাহলে ফালতু এনার্জি লস হবে। মনে করো এটা আমরা যে কাজে ব্যবহার করছি, সেই কাজে কোনো কাজে একটা ব্যবহার করার জন্য ধাতব স্ল্যাব একটা ম্যাগনেটিক ফিল্ডে মনে করে ইউজ করেছে, সেখানে হয়তো ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, সেখানে ফালতু কী হবে, যেমন ট্রান্সফরমারের মধ্যে হয় এটা, সেখানে ফালতু কী হবে, কারেন্ট সৃষ্টি হয়ে যাবে, এনার্জি লস হবে। তাহলে এই কারেন্টটাকে আমরা কমানোর জন্য কী করি, এরকমভাবে বড় স্ল্যাব ইউজ না করি, এরকম ধরনের স্লাইস করে নিই। আমার দরকার স্ল্যাব কিন্তু অনেকগুলো স্লাইস করে নিই, তাতে কী হবে, এর পাশটা দেখো ছোটো হবে, পাঁচটা যদি ছোটো হয় তাহলে কী হবে, এখানে রেজিস্ট্যান্স কম হবে, রেজিস্ট্যান্স কম হলে কী হবে, এনার্জি কম লস হবে, কারণ রেজিস্ট্যান্স কী হয়, I²R। তাহলে তো সেক্ষেত্রে আমরা ঘূর্ণি প্রবাহের যে ইফেক্টটা বা ঘূর্ণি প্রবাহের জন্য যে এনার্জি লস হচ্ছে, সেই এনার্জি লসটাকে কমানোর জন্য আমরা এখানে অনেকগুলো স্লাইসে মানে স্যান্ডউইচ টাইপের আমরা করতে পারি, অনেকগুলো স্লাইস করে নিয়ে সেগুলোকে যদি মানে অপরিবাহী পদার্থ দিয়ে স্যান্ডউইচ করে দিই, তাহলে কী হবে, এই যে কারেন্টগুলো সেটা এই জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এইভাবে কানেক্ট হতে পারবে না। কারণ যদি বেশি বড় পাত নেয় তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে রেজিস্ট্যান্স বেশি হবে, সেক্ষেত্রে এনার্জি লস বেশি হবে। কাজে আমরা পাতটাকে ছোটো করে ঘূর্ণি প্রবাহের ইফেক্টটাকে আমরা কমানোর চেষ্টা করি। নেক্সট দেখো, এরও একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে আবেশহীন কুণ্ডলী কি, নন ইন্ডাক্টিং কয়েল, শূন্য সাবেশাঙ্ক বিশিষ্ট রোধ কুণ্ডলী, যা রোধ আছে কিন্তু সাবেশাঙ্ক নেই, সাবেশাঙ্ক শূন্য। কী করে সম্ভব না, এইরকম ধরনের যদি একটা পেঁচিয়ে কয়েল তৈরি করা হয়, যার একটা দিয়ে কারেন্ট ঢুকছে, একটা দিয়ে কারেন্ট বেরোচ্ছে, মানে অপোজিট কারেন্ট যদি দুটো পথে হয় তাহলে তার সাবেশাঙ্কটা শূন্য হয়ে যায়, তাকে আমরা বলি আবেশহীন কুণ্ডলী। ওকে, এবং আরেকটা যে বিশেষ অ্যাপ্লিকেশনে রয়েছে সেটা হচ্ছে চোখ কয়েল, যদিও এটা অল্টারনেটিং কারেন্ট আরও ভালোভাবে বোঝা যায়। দেখো চোখ কয়েল আসলে কি, উচ্চ সাবেশাঙ্ক অথচ নিম্ন রোধের কুণ্ডলী, মানে যদি মনে করো একটা সাবেশাঙ্ক রয়েছে, মনে করো মানে ইন্ডাক্টর রয়েছে, আর একটা মনে করো রেজিস্ট্যান্স, মানে এলার সার্কিট, আমরা যে পূর্ব দেখবে যে এলার সার্কিটের যে মোট ইফেক্টিভ রেজিস্ট্যান্স হয় জেড, সেটা হচ্ছে √L² + ω²L², আমরা এটা পড়বো পরে, R² + ω²L²। অল্টারনেটিং সার্কিট তোমরা পড়েছো হয়তো, অল্টারনেটিং সার্কিট দেখবে এরকম একটা এক্সপ্রেশন রয়েছিল। তো এরকম একটা সার্কিটে যদি উচ্চ সাবেশাঙ্ক হয় কিন্তু রোধটা খুব কম হয়, তখন তাকে আমরা চোখ বলি। তাহলে এই চোখ কয়েলের যেটা মেন বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ সাবেশাঙ্কের জন্য বর্তমানে কার্যকর রোধ বেড়ে যায়। দেখো যেহেতু এই পোর্শনটা রয়েছে উচ্চ সাবেশাঙ্ক, তাহলে কার্যকর রোধ বাড়ছে, কিন্তু আর যেহেতু কম তাহলে এর মধ্যে এনার্জি লস কম হবে। নিম্ন রোধের জন্য তাপজনিত ক্ষয় কম হয়, তাহলে এটা কিন্তু খুব কাজে লাগবে। আমার রোধও বেশি হয়ে গেল, দ্বিতীয়ত আমার হিট লসও কম হচ্ছে। ওকে, এটা কি করে, টিউবলাইটের সঙ্গে শ্রেণী সমবায় অনেক সময় চোখ ব্যবহার করা হয়। এটা চোখের ডেফিনেশনে পড়তে পারে, উচ্চ সাবেশাঙ্ক নিম্ন রোধ এখানে কী হয়, এসব তোমাদের কোশ্চেন পড়তে পারে এগুলো থেকে। হ্যাঁ, এর মধ্যে কেমন তাপজনিত ক্ষয় কম হয় পড়তে পারে, এটা কোথায় ব্যবহার করা হয়, সিম্পল কোশ্চেন, অথবা চোখ কি, এরকম ধরনের সিম্পল 1-2 নম্বরের কোশ্চেন পড়তে পারে। ওকে, তো আমাদের চলো এই চ্যাপ্টারটা মোটামুটি এন্ড হয়ে গেল। তোমরা খুব ভালো করে এই চ্যাপ্টারটা রিভিশন করো, নিউমারিক্যাল যেগুলো আমি সলভ করি সেগুলো করো, প্রিভিয়াসের কোশ্চেনগুলো তোমরা দেখবে যে প্রিভিয়াসের কোশ্চেনগুলো এর মধ্যেই রয়েছে। ওকে, তো চলো আজকে এখানেই আমরা রেখে দিচ্ছি। নেক্সট ক্লাসে অবশ্যই আমরা অল্টারনেটিং কারেন্ট পুরো ডিসকাস করবো। এইভাবে ওয়ান শর্ট ভিডিও করে আমি তোমাদের সিলেবাসটা সম্পূর্ণ শেষ করে দেবো। কিন্তু অবশ্যই একটাই রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমি আরও ভিডিও দেবো এবং অবশ্যই এই ফাইনাল এক্সামের পর আমরা নিট এবং জেইর জন্য কোর্স নিয়ে আসবো। ওকে, এবং প্রচুর তোমাদেরকে ফ্রি ভিডিও আমি এখানে দেবো। ওকে, তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। ওকে, আজকে এইটুকুই, থ্যাংক ইউ।